আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অনেকদিন পর তোমাদের সাথে চলে আসছে একটা একদম ফ্রি ক্লাস নিয়ে, তাও আবার বিগত সালের এমসিকিউ এবং সিকিউ সলভ ক্লাস। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো ক্লাসটি কত গুরুত্বপূর্ণ হতে চলছে তোমাদের জন্য। সো ক্লাসে একটু জটপট জয়েন হয়ে যাবা, পাশাপাশি তোমার যতগুলো ফ্রেন্ড আছে তাদেরকে তো মেনশন করে দিবাই, পাশাপাশি ক্লাসটি তোমার টাইম লাইনে দ্রুত শেয়ার করে দাও। একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো এবং কে কোথা থেকে জয়েন হয়েছো? পাশাপাশি তোমরা ইতিমধ্যে টেস্ট পরীক্ষা সম্পন্ন করেছো, টেস্ট পরীক্ষা তোমাদের কেমন হলো সে বিষয়টাও জানাবা, ঠিক আছে? আমি একটু চুলগুলো একটু ঠিক করে নিই, যেহেতু চুল অনেক বেশি লম্বা হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। জটপট ক্লাসটি শেয়ার করে দাও। আজকের এমসিকিউ গুলো যারা আগে ক্লাস করছো আমার, তাদের কাছে অনেকটা পরিচিত মনে হবে, তবে আজকের ক্লাসটা এমন ভাবে আমি এগোবো যেন তোমাদের মনে হবে তোমরা আরেকবার রিভিশন দিচ্ছ এরকম, ঠিক আছে? সো একটু দ্রুত দ্রুত। ভাইয়া, খাওয়া দাওয়া হয়েছে আপনার? সকালে যা খেয়েছি তা খাইতে খাইতে বাজছে 11টা, যার কারণে এখন দুপুরের টার খাওয়া হয় না, ঠিক আছে? চট্টগ্রাম থেকে ভাইয়া, ভেরি গুড। ওকে, ক্লাসটা একটু জটপট একটু দ্রুত দ্রুত শেয়ার করে দাও। এখনো পর্যন্ত অনেক কম। এনকে আমার এখানে কম দেখাচ্ছে নাকি আসলে তোমরা কম? বলো। একটু জটপট তোমরা যারা অ্যাড হয়েছে, তোমরা যদি ক্লাসটা যদি সবার কাছে যদি ছড়িয়ে দাও তাহলে আরো বেশি স্টুডেন্ট অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? কে সিরাজগঞ্জ থেকে, অনেকে চট্টগ্রাম থেকে, নোয়াখালী থেকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে। আরেকটু আরেকটু দ্রুত ক্লাসটি সবার মাঝে ছড়িয়ে দাও এবং পাশাপাশি তোমরা ওকে। এত কম 36 জন মানে তো অনেক কম। একটু দ্রুত দ্রুত সবাইকে শেয়ার করে দাও, তাহলেই সবাই এড হয়ে যাবে, যেন যারা টেস্ট পরীক্ষায় খারাপ করেছে তাদের মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই। আজকে থেকে যদি আমার সাথে অর্থনীতিটা যদি শিখো তাহলে ইনশাআল্লাহ তুমি ফাইনাল পরীক্ষায় ভালো কিছু করতে পারবা। এর পাশাপাশি তোমাদের জন্য তো থাকছে আমাদের FRB 4.0 কোর্স, যেখানে তোমরা একদম সম্পূর্ণভাবে প্রত্যেকটা অধ্যায়ের পূর্ণাঙ্গ আলোচনা পেয়ে যাবা, সাথে MCQ সিকিউর তো যথেষ্ট ব্যাখ্যা সহ সমাধান থাকছে। এর পাশাপাশি তোমরা প্র্যাকটিস, এর পাশাপাশি পরীক্ষা দিতে পারবা। সো বগুড়া, চট্টগ্রাম, অনেকে অনেক জায়গা থেকে অ্যাড হয়েছে, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। সো অনেকে দেখতে পাচ্ছি বগুড়া। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, তোমরা একটু জটপট জয়েন হয়ে যাও এবং পাশাপাশি বলবা ক্লাসটি এখন থেকে কন্টিনিউ করবো কিনা, ঠিক আছে? ময়মনসিংহ, গফরগাঁও থেকে। আচ্ছা, ভেরি গুড। ওকে, ঠিক আছে, তোমরা একটু জটপট জয়েন হয়ে যাও, আমি একটুর মধ্যে ক্লাসটি শুরু করবো, ঠিক আছে? তোমরা জানাবা ক্লাসটি এখন থেকে কন্টিনিউ করবো কিনা, এবং সাথে সাথে আমার সাথে সাথে এদিক সেদিক না তাকিয়ে জটপট প্র্যাকটিস করে চলতে থাকবা, কারণ অনেক বেশি অধ্যায় আছে। আমি যথেষ্ট 1 থেকে 3 অধ্যায় শেষ করে আমি চতুর্থ এবং পঞ্চম অধ্যায় পর্যন্ত আজকে শেষ করে দেওয়ার চেষ্টা করবো। সো তোমরা একটু নিয়ে নেওয়ার চেষ্টা করবা, যেন দ্রুত শেষ করতে পারে, ঠিক আছে? আজে বাজে কেউ কমেন্ট করবা না, যা পড়াবো তার থেকে কমেন্ট করবা। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি।
ওকে, ঠিক আছে, তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, প্রথম থেকে একদম শুরু থেকে শুরু করব, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবা। দেখো, প্রথম প্রশ্ন কি আমাদেরকে বলছে, অধ্যাপক P.S. স্যামুয়েলসনের মতে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? এই প্রশ্নটি 3 থেকে 4 ভাবে আসতে পারে। যেমন দেখো, আমি দুইটা প্রশ্ন দিয়েছি, এখানে বিগত সালে 2 ভাবে এই প্রশ্নটা আসছিল। দেখো, অধ্যাপক P.S. স্যামুয়েলসনের মতে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি, এটি আসতে পারে। আবার স্বাভাবিকভাবে আসতে পারে, প্রত্যেক সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? দেখো, একটা ঠিক সেম ভাবে একটা 2023 সালে আসছে, আর একটা 2025 সালে আসছে। প্রশ্নের উত্তর কিন্তু একই, কিন্তু একটু ঘুরিয়ে ফেঁচিয়ে দিছে। এভাবে তোমাদের পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে। ঠিক আছে, 1 নম্বরের উত্তর কি হচ্ছে? খ। ঠিক আছে, 1 নম্বরের উত্তর কি হচ্ছে তাহলে আমাদের? খ। অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যা 3টি। এবার দেখতে হবে আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কি কি। এই যে দেখো, মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো হলো কি উৎপাদন করা হবে, ঠিক আছে, এরপর কোন উপায়ে উৎপাদন করা হবে, হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, ফর হোম টু প্রডিউস, ঠিক আছে, কার জন্য উৎপাদন করা হবে। এই 3টা WHO ওয়ার্ড মনে রাখবা। ঠিক আছে, হোয়াট, হাউ, ফর হোম, এই 3টা ওয়ার্ড মনে রাখবা। এর পাশাপাশি তুমি এই যে মৌলিক অর্থনৈতিক সমস্যা যা আছে সবগুলো তোমার মাথায় চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম? মৌলিক অর্থনৈতিক সমস্যা 3টি, সেগুলো কি কি? কি উৎপাদন করা হবে, কোন উপায়ে উৎপাদন করা হবে, এবং কার জন্য উৎপাদন করা হবে। ঠিক আছে, এই 3টা মৌলিক অর্থনৈতিক সমস্যা। এবার যাচ্ছি, তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 2 নম্বরে আসি। দেখো, 2 নম্বর প্রশ্ন বলতেছে, অর্থনৈতিক সমস্যা সমাধানের শেষ কর্ম পর্যায় কোনটি? শেষ কর্ম পর্যায়, আমরা জানি অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্ম পর্যায় 4টি। ঠিক আছে, কয়টি ভাইয়া? 4টি। সেগুলো কি কি? উৎপাদন, বিনিময়, বন্টন এবং বুক। কি কি বলছি? উৎপাদন, বিনিময়, বন্টন এবং বুক। এখানে দেখো, সিরিয়ালি আমরা যাই, 1 নাম্বার উৎপাদন, 2 নাম্বার বিনিময়, 3 নাম্বার বন্টন, 4 নাম্বার বুক। ঠিক আছে, এখন আমাকে প্রশ্ন করছে কোনটা? অর্থনৈতিক সমস্যা সমাধানের শেষ কর্ম পর্যায়, তার মানে শেষেরটা মানে কোনটা? 4 নাম্বারটা। 4 নাম্বারটা কোনটা? ভুক। তার মানে আমার উত্তর কোনটা হবে? এই যে ক, ভুক। ঠিক আছে, বুঝতে পারছি? আমি আর দাঁড়াবো না, তোমরা উত্তর করতে থাকবা, আমিও এগোতে থাকবো। ঠিক আছে, বুক। দেখো, এখানে লিখে দিয়েছি অর্থনৈতিক সমস্যা সমাধান কর্ম পর্যায় কয়টি? 4টি। সেগুলো কি কি? উৎপাদন, বিনিময়, বন্টন এবং বুক। শেষেরটা যেহেতু বলছে, তাহলে সেটা কোনটা হবে? উত্তর হবে বুক। আবার যদি বলতো অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রথম পর্যায় কোনটি, প্রথম পর্যায়ে যদি বলতো, তাহলে আমরা উত্তর করতাম কি? উৎপাদন। মনে থাকবে? আশা করি তোমাদের মনে থাকবে। এরপরে দেখো, অর্থনীতির জনককে। এই প্রশ্নটি কিন্তু তোমাদের দুভাবে আসতে পারে। আমাদেরকে যদি বলে স্বাভাবিকভাবে অর্থনীতির জনককে, তাহলে আমরা এজ ইউজুয়াল উত্তর করব কোনটা? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ। আবার যদি বলে আধুনিক অর্থনীতির জনককে, দেখো, আধুনিক অর্থনীতির জনককে, এটাও তো আমাদের পরীক্ষায় আসতে পারে, তাহলে আমরা উত্তর করব কি? পল স্যামুয়েলসন। পল স্যামুয়েলসন। এগুলো কিন্তু তোমার মাথায় একদম গেঁথে থাকতে হবে, কারণ তোমার যেমন এমসিকিউ আসবে, এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসবে। সেজন্য আমি আজকের ক্লাসটি জাস্ট তোমরা কি উত্তর করতেছো আমি সেগুলো দেখার জন্য ছেয়ে থাকবো না। আমি যা বলতেছি তা একটু বেশি করে শোনার চেষ্টা করবা, যেন তোমাদের জন্য একটু এফেক্টফুল হয়। দেখো, অর্থনীতির জনক কে বলছি? অ্যাডাম স্মিথ। আবার যদি পরীক্ষা আসে অর্থনীতির আধুনিক জনক বলা হয় কাকে? অধ্যাপক পল স্যামুয়েলসনকে। পল স্যামুয়েলসনকে। নামটা একটু দেখে নাও, এবং পরীক্ষায় যদি আসে জ্ঞানমূলক প্রশ্নে অনেক বেশি আসে এই প্রশ্নটা। এরপরে দেখো, অর্থনীতির যমজ সমস্যাদ্বয় কি? আমরা সবাই জানি অর্থনীতির দুইটা যমজ সমস্যা বলা হয়। ঠিক আছে, সেগুলো কোনটা? সেগুলো দুষ্প্রাপ্যতা ও নির্বাচন, নাকি দক্ষতা ও নির্বাচন, নাকি দুষ্প্রাপ্যতা ও সীমাবদ্ধতা, নাকি অসীমতা ও নির্বাচন। তাহলে আমাদের 4 নম্বরের উত্তর কোনটা হবে বলো? অর্থনীতির যমজ সমস্যাদ্বয় কোনটি? দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। কি বলছি ভাইয়া? দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। কি বলছি মনে থাকবে? অর্থনীতির যমজ সমস্যাদ্বয় কোনটি? দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। আবার দেখো, দুষ্প্রাপ্যতা এখানেও দেখতেছে, আবার সীমাবদ্ধতা আছে, আবার এটা দিলে হবে না। আবার দেখো, দক্ষতা আছে, আবার এই জায়গায় নির্বাচন আছে, এগুলাও হবে না। কেন হবে না? আমরা জানি অর্থনীতির যে যমজ সমস্যা সেগুলো কি? দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন। এখন দেখি, তাহলে এরপরে স্লাইডে যাই, তোমাদের জন্য কিছু নোট হিসেবে রাখছি কিনা দেখি। দেখো, হ্যাঁ, এরপরটাতে যাই। অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে কি বলে? অভাবের তুলনায় সম্পদের যে স্বল্পতা, তাকে কি বলে? এই যে বললাম একটু আগে আমরা দুষ্প্রাপ্যতা নির্বাচন পড়লাম না, এখন আসছে তারই সংজ্ঞা। অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে কি বলে? বলো। 5 নাম্বার।
ঠিক আছে, 5 নম্বরের উত্তর কোনটা হবে? অভাবের তুলনায় সম্পদের যে হচ্ছে স্বল্পতা তাকে বলা হয় হচ্ছে দুষ্প্রাপ্যতা। কি বলা হয় ভাইয়া? দুষ্প্রাপ্যতা। তোমরা কয়জন এটা আছো? আমি কিন্তু এটা আমার মোবাইলে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, একটু হচ্ছে যদি কম হয়ে থাকে তাহলে সবার মাঝে ক্লাসটি আবার শেয়ার করে দিবা, কেমন? অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে কি বলা হয়? দুষ্প্রাপ্যতা। আর একটা এখানে আমরা ওয়ার্ড দেখতে পাচ্ছি নির্বাচন। নির্বাচন বিষয়টা কি? আমাদের সীমাবদ্ধ সুযোগের মধ্যে বাছাই করাকে নির্বাচন বলে। এটা হচ্ছে নির্বাচনের সবচেয়ে হচ্ছে সহজ সংজ্ঞা। ঠিক আছে, মনে রাখবেন নির্বাচনের সহজ সংজ্ঞা কি? সীমাবদ্ধ সুযোগের মধ্যে বাছাই করাকে কি বলা হয়? নির্বাচন বলা হয়। মনে রাখবে ভাই, নির্বাচন কাকে বলে? সীমাবদ্ধ সুযোগের মধ্যে বাছাই করাকে নির্বাচন বলা হয়। আবার যদি বলে অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে কি বলে? দুষ্প্রাপ্যতা বলে। তাহলে এখান থেকে 2টা এমসিকিউ আমরা শিখলাম। এরপরেরটা দেখো, এখানে হচ্ছে উদ্দীপকটা পড়তে বলছে এবং হচ্ছে 6 নম্বর প্রশ্নের উত্তরটা দিতে বলছে। দেখো এখানে বলতেছে উসমান হচ্ছে একজন দরিদ্র কৃষক। আচ্ছা, তাহলে বুঝলাম দরিদ্র কৃষক। এরপরে বলতেছে সে 1 একর জমিতে মাত্র কত একর? 1 একর জমি। তার মানে কি? তার হচ্ছে সম্পদের কি আছে ভাইয়া? স্বল্পতা আছে। ঠিক আছে, 1 একর জমি। এখন সে ভাবতেছে ওটাতে আলু চাষ করবে না হচ্ছে ভুট্টা চাষ করবে। এই বিষয়ে সিদ্ধান্তহীনতায় সে হচ্ছে ভুগছে। সে আলু এবং হচ্ছে ভুট্টা দুটি চাষ করতে চায়, কিন্তু দুটি দ্রব্য একসাথে কি করা যায় না, নির্বাচন বা হচ্ছে চাষাবাদ করা যায় না। এখন বলো উসমানের সিদ্ধান্তহীনতাকে অর্থনীতির ভাষায় কি বলে? আমি কিন্তু অলরেডি মুখ ফসকে বলে দিয়েছি। ঠিক আছে, এটা কি দুষ্প্রাপ্যতা হবে, নাকি অসীম অভাব, নাকি হচ্ছে মৌলিক সমস্যা, নাকি হচ্ছে নির্বাচনের সমস্যা? কোন ধরনের সমস্যা বলো? 6 নম্বর ঘ। ভেরি গুড আসালুজ্জামান, ভেরি গুড। এই যে দেখো, সে 1 একর জমিতে আলু না হচ্ছে ভুট্টা চাষ করবে। এখন হচ্ছে তার হচ্ছে সম্পদ কম। সম্পদ কত একর? 1 একর। এই যে সীমাবদ্ধ সুযোগের মধ্যে যে হচ্ছে বাছাই করা, ঠিক আছে, বাছাই করা, সে আলু না ভুট্টা চাষ করবে, এটা হচ্ছে বাছাই করা না? এটাকে আমরা কি বলি? নির্বাচন বলি। একটু আগে কিন্তু তোমাদের নির্বাচনের সংজ্ঞা আমি কিন্তু লিখে দিয়েছি। এরপরটা দেখি, তাহলে 6 নম্বরের উত্তর শেষ। 7 নম্বর প্রশ্নে যাচ্ছি। 7 নম্বর প্রশ্নে বলতেছি কি? ব্যষ্টিক ও হচ্ছে সামষ্টিক অর্থনীতির কি বিষয় মূলত? ঠিক আছে, অধ্যাপক আমরা জানি অসলো বিশ্ববিদ্যালয়ের যে হচ্ছে প্রভাষক, তিনি হচ্ছে র্যাগনার ফ্রিশ। তিনি কি করেছেন? 1333 সালে এই যে অর্থনীতিকে 2টি ভাগে কি করেছেন? ভাগ করেছেন। সেগুলো কি কি? একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, আর একটা হচ্ছে কোন ধরনের অর্থনীতি? সামষ্টিক অর্থনীতি। কই ধরনের অর্থনীতি আমরা দেখতে পাই? 2 ধরনের অর্থনীতি প্রকারভেদ করেছেন। কয়ভাবে? 2 ভাগে। একটা হচ্ছে ব্যষ্টিক আর একটা হচ্ছে সামষ্টিক। এখন বলতেছে ব্যষ্টিক এবং হচ্ছে সামষ্টিক অর্থনীতি যথাক্রমে এগুলো কোথা থেকে আসছে? এগুলো কি গ্রিক শব্দ মাইক্রোস এবং হচ্ছে ম্যাক্রোস হতে উদ্ভূত হয়েছে, নাকি অর্থনীতির বৃহৎ এবং হচ্ছে ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে অর্থনীতির আংশিক এবং হচ্ছে পূর্ণাঙ্গ চিত্র এরা প্রকাশ করে? এখন তাহলে আমাদের প্রথমে জানা লাগবে এই যে ব্যষ্টিক অর্থনীতির যে হচ্ছে ইংরেজি প্রতিশব্দ, সেটাকে আমরা বলি হচ্ছে মাইক্রো। ঠিক আছে, মাইক্রো। আর সামষ্টিক যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে ম্যাক্রো। কি বলি ভাইয়া? ম্যাক্রো। এখন কথা হচ্ছে এই যে 2টা ইংরেজি শব্দ, এই 2টা শব্দ কোথা থেকে আসছে? একটা আসছে হচ্ছে গ্রিক শব্দ মাইক্রোস থেকে, এই যে মাইক্রোটা, আর যে হচ্ছে ম্যাক্রো আছে সেটা আসছে হচ্ছে ম্যাক্রোস হতে, গ্রিক শব্দ। তাহলে প্রথমটা আমাদের সঠিক। এরপর দ্বিতীয়টাতে কি বলতেছে? অর্থনীতির বৃহৎ এবং হচ্ছে ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে। এই যে মাইক্রো আছে, মাইক্রো আলোচনা করা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে, আর যেটা হচ্ছে ম্যাক্রো আছে, ম্যাক্রো হচ্ছে আলোচনা করে সামষ্টিক বিষয় নিয়ে। তাহলে আমাদের প্রথমে হচ্ছে বৃহৎ হবে না, প্রথমে হচ্ছে ক্ষুদ্র বিষয়, আর পরেরটা হবে বৃহৎ বিষয়। তার মানে এটাতে একটু হচ্ছে এলোমেলো করে দিছে, তার মানে আমার দ্বিতীয় উত্তরটি হবে না। এর পাশাপাশি আমাদের তৃতীয় উত্তরটি সঠিক হবে। কেন? এই যে মাইক্রো, এটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে, তার মানে হচ্ছে এর মাধ্যমে আমরা হচ্ছে অর্থনীতির আংশিক একটা চিত্র পাবো। এর পাশাপাশি যেটা হচ্ছে ম্যাক্রো, এটা দ্বারা হচ্ছে আমরা একটা সামগ্রিক চিত্র পাবো, এবং হচ্ছে এটা আমার জাতীয় আয় নিয়ে এবং হচ্ছে অর্থনীতির একটা হচ্ছে সামগ্রিক চিত্র তুলে ধরে। এজন্য বলা হচ্ছে যে দেখো অর্থনীতির আংশিক ও হচ্ছে পূর্ণাঙ্গ একটা চিত্র প্রকাশ করে। তার মানে আমার উত্তর কোনটা হচ্ছে? 3। আমি কিন্তু ব্যাখ্যা সহ একদম পরে দিলাম। এই যে দেখো, দেখছো তোমরা কিন্তু অনেকেই একদম কনফিডেন্টলি ভুল উত্তর দিয়েছো।
কেন দিয়েছো? তোমাদের একটাই কারণ, তোমরা হচ্ছে এই যে এই মধ্যখানের এই ওয়ার্ডগুলো, কি ওয়ার্ডগুলো দেখা নাই। এখানে প্রথমটা দিচ্ছে হচ্ছে মাইক্রো বেস্টিক। বেস্টিক অর্থনীতিতে তোমার সামগ্রিক বিষয়ে আলোচনা হয় না, বেস্টিক অর্থনীতিতে আলোচনা হয় তোমার ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে, তোমাকে নিয়ে আলোচনা হবে, তোমার ব্যক্তিগত আয় নিয়ে আলোচনা হবে। তোমার একটা হচ্ছে ফার্ম আছে না, তুমি যদি একটা ফার্ম দাও তাহলে এই ফার্মের আয় নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? তার মানে একটা মাইক্রোতে আমার ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করা হয়, আর যেটা হচ্ছে ম্যাক্রো আছে, ম্যাক্রোতে শুধুমাত্র তোমার আমার সবারই হচ্ছে আয় নিয়ে আলোচনা করা হবে। যেমন মনে করো জাতীয় আয় নিয়ে আলোচনা করা হবে, মুদ্রাস্ফীতির বিষয়াদি নিয়ে আলোচনা করা হবে, ইত্যাদি বিষয়গুলো। সেগুলো কোথায় আসে? মূলত হচ্ছে পূর্ণাঙ্গ একটি হচ্ছে চিত্র প্রকাশ করে, সেটা কোনটা? সেটা হচ্ছে আমাদের ম্যাক্রো, ঠিক আছে? আমার উত্তর কোনটা হবে? 7 গ, বি, ঠিক আছে? অনেকে দেখছো কনফিডেন্টলি কিন্তু ভুল উত্তর দিছে, তোমাদের জন্য এটা হচ্ছে একটু ব্যাখ্যা করলাম। এরপরে এই প্রশ্নটা কিন্তু একটু ছিল। এর পাশাপাশি তোমাদেরকে এটা বলে দিয়েছি, 1933 সালে অধ্যাপক হচ্ছে র্যাগনার ফ্রিশ অর্থনীতিকে কয় ভাগে ভাগ করেছেন? 2 ভাগে। প্রশ্ন আসে কিন্তু অর্থনীতিকে 2 ভাগে ভাগ করেছেন কোন অর্থনীতিবিদ? পরীক্ষা যদি আসে তাহলে উত্তর করবে কি? অধ্যাপক র্যাগনার ফ্রিশ। সেটা তিনি কে ছিলেন? তিনি হচ্ছে অসলো বিশ্ববিদ্যালয়ের একজন হচ্ছে প্রভাষক ছিলেন। তিনি হচ্ছে 1933 সালে এই অর্থনীতিকে 2 ভাগে কি করেছেন? বিভক্ত করেছেন। এরপরে যাচ্ছি, দেখো বেস্টিক অর্থনীতির মাধ্যমে আমরা কিন্তু একটু আগে জানলাম, বেস্টিক অর্থনীতির মাধ্যমে যেটা হচ্ছে মাইক্রো বলতেছি, মাইক্রো ইকোনমিক্স কি নিয়ে আলোচনা করা? আমাদের অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে, তোমার আমার যে হচ্ছে ব্যক্তিগত আয়, এইসব বিষয় নিয়ে আলোচনা করবে কে? মূলত বেস্টিক অর্থনীতি। তাহলে আমাদের উত্তর এখানে দেখো, প্রথমে কি বলছে? বেস্টিক অর্থনীতির মাধ্যমে আমরা কি করতে পারবো? সামগ্রিক অর্থনৈতিক অবস্থান নির্ণয় করা যাবে? কোনোদিনও না। তার মানে আমরা ইজিলি বলে দিতে পারছি, তার মানে 2 এবং 3ই সঠিক। দেখো, সামগ্রিক অর্থনৈতিক অবস্থান নির্ণয় করা যাবে সামষ্টিক অর্থনীতির মাধ্যমে, বা যেটা হচ্ছে আমরা বলি ম্যাক্রো ইকোনমিক্স বা হচ্ছে সামষ্টিক অর্থনীতি, সেটার মাধ্যমে হচ্ছে আমাদের সামগ্রিক অর্থনৈতিক অবস্থান নির্ণয় করা যাবে, সেটা বেস্টিক অর্থনীতির মাধ্যমে নির্ণয় করা যাবে না। ফলে আমার সঠিক উত্তর কোনটা হবে? আংশিক ভারসাম্য বিশ্লেষণ করা যাবে বেস্টিক অর্থনীতির মাধ্যমে। অর্থনৈতিক সমস্যা পৃথকভাবে আলোচনা করা যাবে, পৃথকভাবে আলোচনা করা যাবে কোথায়? বেস্টিক অর্থনীতির মধ্যে। তাহলে আমার উত্তর কোনটা হচ্ছে? 2 এবং 3। মনে থাকবে ভাইয়া, এভাবে হচ্ছে তোমরা উত্তরগুলো করার চেষ্টা করবে, একদম হচ্ছে ইজিলি উত্তর করতে পারবা। এরপরে যাচ্ছি 9 নাম্বার প্রশ্নে আসো এবার। 9 নাম্বার প্রশ্ন বলতেছে সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। কি বলছে? সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। এটা কি জাতীয় আয়, নাকি হচ্ছে সুদের হার, নাকি হচ্ছে ফার্মের মুনাফা? দেখো, যেটা জাতীয় আয় সেটা সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত না। জাতীয় আয় কি শুধু আমার আয়টা হিসাব করা হচ্ছে, নাকি সবার আয়? সবার আয়। তার মানে সেটা হচ্ছে সামগ্রিক, অর্থাৎ হচ্ছে সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। তার মানে জাতীয় আয় এবং হচ্ছে সুদের হার। সুদের হার যেটি, সেটাও কি ব্যক্তিগত পর্যায়ে পড়ে, নাকি হচ্ছে সামষ্টিক পর্যায়ে পড়ে? বলো কোনটা হবে? 9 নাম্বার অ্যাবসলিউটলি সুদের হারও হচ্ছে তোমার সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত, সামগ্রিক অর্থনীতির যে হচ্ছে পর্যায় সেটার মধ্যে পড়ে। কিন্তু এই যে একটা ফার্মের মুনাফা দ্বারা আমরা হচ্ছে একটা সামগ্রিক অর্থনীতির পরিচিতি পাই না, বা হচ্ছে সামষ্টিক অর্থনীতি সম্পর্কে আমরা হচ্ছে দেশের অর্থনীতির অবস্থা সম্পর্কে একটি হচ্ছে ফার্মের দাম দ্বারা জানতে পারি না। ফলে কি হচ্ছে? জাতীয় এবং হচ্ছে সুদের হারই হচ্ছে সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। আলোচ্য বিষয় কোনগুলো? সামষ্টিক অর্থনীতির জাতীয় এবং হচ্ছে সুদের হার। তাহলে আমার উত্তর কোনটা হচ্ছে? ক, একু 2। এরপরে 10 নম্বরে যাচ্ছি। তোমরা তো অনেকেই আমার আগে উত্তর করে দিচ্ছ, মাশাআল্লাহ। এরপরে দেখো 10 নম্বরে বলতেছে অর্থনীতির কোন শাখায় একজন ভোক্তার আচরণ বিশ্লেষণ করা হয়? একজন ভোক্তা বলছে, তোমাকে কিন্তু প্রশ্নটা বুঝতে হবে আগে। বলছে কি, এই যে দেখো চট্টগ্রাম বোর্ড 2025 সালের প্রশ্নে এরকম ছোট্ট ছোট্ট প্রশ্নগুলো কিন্তু তোমাকে দিবে। এরকম হাজারো কোয়েশ্চেন দেখবে তোমার বিগত সালে আসছে। তোমার পরীক্ষায় যারা হচ্ছে 25 সালের পরীক্ষা তো অলরেডি দিয়ে দিয়েছে, 26 সালের পরীক্ষাতে এবং হচ্ছে 27 বেসের পরীক্ষাতে আছো, তোমাদের জন্য এগুলোই আসবে। দেখো বলতেছে অর্থনীতির কোন শাখায় একজন ভোক্তা, তার মানে তোমার আমার, তুমিও ভোক্তা আমিও ভোক্তা, একজন ভোক্তা বলছে, সিঙ্গেল পার্সন বলছে। তাহলে আচরণ বিশ্লেষণ করা হয় কোথায়? এটা কি সামষ্টিক অর্থনীতি? কোনোদিন না। শিল্প অর্থনীতি এটাও হবে না, উন্নয়ন অর্থনীতি এটাও না। তাহলে আমার কোনটা হবে? বেস্টিক অর্থনীতির মধ্যে। বেস্টিক ব্যক্তি, এটা মনে রাখবা, বেস্টিক ব্যক্তি কেন্দ্রিক, ঠিক আছে? বেস্টিকে ব্যক্তি কেন্দ্রিক হিসাব করা হয়, বেস্টিক অর্থনীতিতে ব্যক্তি কেন্দ্রিক হিসাব করা হয়। এই আইডিয়াটা যদি মনে রাখতে পারো তাহলে একদম ইজিলি করতে পারবা। অর্থনীতির কোন শাখায় একজন ভোক্তার আচরণ বিশ্লেষণ করা হয়? বেস্টিক অর্থনীতিতে। এরপরে যাচ্ছি। তাহলে আমাদের 10টা এমসিকিউর উত্তর করা শেষ, আলহামদুলিল্লাহ। এরপরে 11 নাম্বার,
স্লাইড ডিস্টার্ব করতেছে এখানে। 11 নম্বর প্রশ্ন আসছে কি, কোনটি সামষ্টিক অর্থনৈতিক ছলক? সামষ্টিক অর্থনৈতিক ছলক বলছে তোমাকে, ব্যষ্টিক বলে নাই, সামষ্টিক। তার মানে কি, সেটা হচ্ছে সামগ্রিক হবে। সেটা কোন ধরনের হতে পারে? এই যে দেখো, চাহিদা, উৎপাদন, নাকি বন্টন, নাকি জাতীয়। আমাকে বলছে কি কোনটি সামষ্টিক অর্থনৈতিক চলক। সামষ্টিক বলছে না, তার মানে আমরা একদম হচ্ছে সবাই বলতে পারবো। একটু আগে পড়ছি আমরা কি, সেটা হবে জাতীয় আয়। কোনটা হবে উত্তর? জাতীয় আয়। উত্তর কোনটা হবে ভাইয়া? জাতীয় আয়। আমি কিন্তু আর রাইট চিহ্ন, টিক চিহ্ন দিচ্ছি না, তোমাদের এখানে হচ্ছে উত্তর দেওয়া আছে পরের স্লাইডে। এরপরে 12 নম্বর প্রশ্ন আসো। অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান, এই কথাটি মূলত কে বলেছেন? 12 নম্বর প্রশ্ন। তোমাকে কিন্তু এই প্রশ্নটির উত্তর যদি জানা লাগে তাহলে একটু হচ্ছে পরের স্লাইড থেকে আমরা একটু হচ্ছে ঘুরে আসি, কেমন? এখানে কিন্তু আমি অনেকগুলো ব্যাখ্যা দিয়ে দিয়েছি। দেখো, প্রথমে এই নোটগুলা যেগুলো হচ্ছে তোমাদের নোট আকারে দিয়ে দিয়েছি, এই বিষয়গুলো হচ্ছে তোমাকে অবশ্যই জানা লাগবে। এরপরে তুমি যদি পরীক্ষার হলে যাও তাহলে 1 নাম্বার এই যে স্লাইড থেকে শিওর হচ্ছে তুমি কমন পাবা এখন থেকে ইনশাল্লাহ। দেখো, অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান, এই কথাটি মূলত কে বলেছেন? এই কথাটি বলেছিলেন কে? অ্যাডাম স্মিথ। কে বলেছিলেন? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ, যাকে আমরা হচ্ছে অর্থনীতির জনক বলি। এরপরে দেখো, অর্থনীতি হলো কল্যাণের বিজ্ঞান, এই কথাটি কে বলেছেন? বিগত সালে 1000 বার আসছে এই কথা, প্রশ্নটি। অধ্যাপক মার্শাল। এই বিষয়গুলো না জেনে তুমি পরীক্ষার হলে যাবা না। দেখো, অর্থনীতি হলো কল্যাণের বিজ্ঞান, এই কথাটি কে বলেছেন? অধ্যাপক মার্শাল। অর্থনীতি হলো স্বল্পতার বা হচ্ছে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান, স্বল্পতা বা হচ্ছে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান, এই কথাটি বলেছেন এল রবিন্স, যিনি হচ্ছে অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞাটি দিয়েছিলেন, এল রবিন্স। এরপর দেখো, অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান, এই কথাটি কে বলেছেন? পি.এ. স্যামুয়েলসন। এরপর দেখো, অর্থনীতি হলো দুষ্প্রাপ্য সম্পদের ব্যবহার এবং হচ্ছে আয় নিয়োগ ব্যবস্থার আলোচনা, সেটাকে বলেছেন জে.এম. কেন্স। এখানে হচ্ছে 4টা আরো হচ্ছে অপশন লিখে দিয়েছি, এই অপশনগুলো না জেনে তুমি হচ্ছে পরীক্ষার হলে যাবা না, কারণ হচ্ছে এই যে স্লাইড থেকে একটা প্রশ্ন তুমি অবশ্যই তোমার পরীক্ষায় কমন পাবে ইনশাআল্লাহ। এরপরে দেখি 12 নাম্বার, তাহলে আমাদের আলোচনা শেষ। 13 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 13 নাম্বার বলতেছে, একটি উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা প্রদর্শন করা হয়। কি দেখায় মূলত? একটি উৎপাদন সম্ভাবনা রেখা দেখায় আমার যে সম্ভাব্য, এখানে কি দেখতেছি, একটি নির্দিষ্ট পরিমাণের উৎপাদন, নাকি সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে, নাকি প্রয়োজনীয় উৎপাদন উপকরণের সমন্বয়, নাকি হচ্ছে উৎপাদনের বিভিন্ন পদ্ধতি। একটি উৎপাদন সম্ভাবনা রেখা কি নির্দেশ করে? আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞাটি আগে জানা লাগবে। যে রেখার প্রতিটি বিন্দু নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং হচ্ছে চলতি প্রযুক্তির সাহায্যে দুটি দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে, ঠিক আছে, সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে। তাহলে আমার সংজ্ঞাটি কার সাথে মিলছে? সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। সেটা কোনটা? সেটা হচ্ছে আমার উৎপাদন সম্ভাবনা রেখা তথা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, পিপিসি কার্ভ। নাম শুনছো না সবাই? উৎপাদন সম্ভাবনা রেখার ইংরেজি প্রতিশব্দ কি? প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, ঠিক আছে, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, ঠিক আছে, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যেটার অর্থ কি? উৎপাদন সম্ভাবনা রেখা। সংক্ষেপে আমরা কি বলি? পিপিসি। পরীক্ষায় আসে কিন্তু পিপিসির পূর্ণরূপ কি? প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। তাহলে আমরা জানলাম কি, সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে কোনটা? উৎপাদন সম্ভাবনা রেখা। এরপরে যাচ্ছি, দেখো, ওকে 13 নাম্বার সবাই সঠিক উত্তর দিয়েছো। 14 নাম্বার প্রশ্ন আমি কিন্তু চুল ছেঁড়া বিশ্লেষণ করে দিচ্ছি তোমাদের। এরপর দেখো 14 নাম্বার প্রশ্ন বলতেছি, উৎপাদন সম্ভাবনা রেখার উপরস্থ কোনো বিন্দু। তাহলে আমাদের একটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করি তোমাদেরকে, এরপর একটু হচ্ছে বুঝাই দিই, ঠিক আছে। ভূমি অক্ষ এবং হচ্ছে লম্ব অক্ষ, মনে করো এখানে হচ্ছে এক্স দ্রব্য আর লম্ব অক্ষ হচ্ছে ওয়াই দ্রব্য, ঠিক আছে। এখন এইরকম মনে করো আমার একটা কি উৎপাদন সম্ভাবনা রেখা। এই যে উৎপাদন সম্ভাবনা রেখার এটা মনে করো এই জায়গায় একটা বিন্দু, এটা মনে করো এ, আর এই জায়গায় একটা বিন্দু, এটা মনে করো বি, এই জায়গায় একটা বিন্দু, এটা মনে করো সি, এই জায়গায় একটা বিন্দু, এটা মনে করো ডি, আর এটা মনে করো ই, ঠিক আছে, আর এই জায়গায় মনে করো এটা হচ্ছে এফ বিন্দু। এই যে উৎপাদন সম্ভাবনা রেখা, এটা কি বলছে যে আমাদের প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এই যে উপরস্থ যতগুলো বিন্দু আছে, ঠিক আছে, এই যতগুলো কি আছে বিন্দু আছে, এই যতগুলো বিন্দু আছে সবগুলো আমার কি নির্দেশ করে? পূর্ণ সম্ভাবনা রেখা উপরস্থ কোনো বিন্দু কি নির্দেশ করে? পূর্ণ নিয়োগ নির্দেশ করে। কি নির্দেশ করে ভাইয়া?
পূর্ণ নিয়োগ নির্দেশ করে। উৎপাদন সম্ভাবনা রেখা মনে রাখতে হবে, উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা এই যে এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, উপরস্থ এই যতগুলো এখানে হচ্ছে 1000টা তুমি বিন্দু দাও মনে করো, সবটা বিন্দু আমার কি নির্দেশ করবে? পূর্ণ নিয়োগ নির্দেশ করবে, পূর্ণ নিয়োগ নির্দেশ করবে। এখন আসি, আবার যদি বলে আমাকে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে, ভিতরে মনে করো এখানে আমি একটা বিন্দু দিলাম, এটা মনে করো এফ, ঠিক আছে, উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যতগুলো হচ্ছে বিন্দু থাকবে সেগুলো কি নির্দেশ করবে? অপূর্ণ নিয়োগ এবং হচ্ছে বেকারত্ব নির্দেশ করবে। কি বলছি ভাইয়া? উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের বিন্দু, ভিতরের বিন্দু, এই যে ভিতরে যদি কোনো বিন্দু থাকে উৎপাদন সম্ভাবনা রেখা, সেগুলো কি নির্দেশ করবে? অপূর্ণ নিয়োগ এবং হচ্ছে বেকারত্ব নির্দেশ করবে। কারণ কি? আমার হচ্ছে যে মনে করো আমার সম্পদ আছে এই যে পুরোটা, এখন আমি যদি আমার এত বড় সম্পদ থাকতে আমি যদি শুধুমাত্র এতটুকুতে চাষ করার মধ্য দিয়ে যদি সীমাবদ্ধ রেখে দিই, তার মানে আমার এই যে জায়গাগুলো খালি পড়ে যাচ্ছে না। এজন্য বলা হচ্ছে আমার এখানে পূর্ণ নিয়োগ হচ্ছে না, উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যে বিন্দুগুলো থাকে সেগুলোতে পূর্ণ নিয়োগ হয় না এবং হচ্ছে বেকারত্ব থেকে যায়। ফলে কি হচ্ছে? এখানে অপূর্ণ নিয়োগ এবং হচ্ছে বেকারত্ব প্রকাশ পাচ্ছে। আবার যদি বলে তোমাকে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের যে কোনো বিন্দু, মনে করো এই যে আমি সব উৎপাদন সম্ভাবনা রেখাকে ছাড়িয়ে বাইরে আরেকটা হচ্ছে বিন্দু দিলাম, বাইরে আরেকটা বিন্দু দিলাম, এটার নাম দিলাম হচ্ছে মনে করো জি, ঠিক আছে। এটা কিন্তু তোমাকে একদম সৃজনশীলের ব্যাখ্যায় চলে যাচ্ছে, আমি পুরোটা কিন্তু বুঝাই দিচ্ছি। একটু পরে যখন সৃজনশীল প্রশ্ন সলভ করতে যাব তখন হচ্ছে তোমার জন্য অনেক বেশি ইজি হবে, একদম যারা হচ্ছে সহজ ভাষায় শিখতেছে তাদের জন্য। দেখো মনে করো আমি হচ্ছে আরেকটা হচ্ছে বাহিরে একটা হচ্ছে বিন্দু দিলাম, আমার সম্পদ আছে এতটুকু, আমি কিন্তু চাইলে কিন্তু বাইরে এতটুকুতে যাইতে পারবো না ভাই, আমি যাইতে পারবো না, কারণ হচ্ছে আমার সম্পদ হচ্ছে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, এই যে সর্বোচ্চ হচ্ছে আমি এতটুকু আসতে পারবো, কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে হচ্ছে এখন এতটুকুতে, এই জায়গাটা হচ্ছে আমার নাই, আমার এতটুকু জায়গা নাই, কিন্তু আমি যদি ওখানে গিয়ে যদি উৎপাদন করতে চাই তাহলে কি পারবো? পারবো না। ফলে সেটা আমার জন্য কি হবে? অর্জনযোগ্য। কি হবে? অর্জনযোগ্য। তাহলে আমরা কি পড়লাম? উৎপাদন সম্ভাবনা রেখার উপরস্থ বিন্দু, উৎপাদন সম্ভাবনা রেখার উপরস্থ যে বিন্দুগুলো আছে সেগুলো কি নির্দেশ করে? পূর্ণ নিয়োগ নির্দেশ করে। আবার উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের, ভিতরে যেসব হচ্ছে বিন্দু আছে সেগুলো কি নির্দেশ করে? অপূর্ণ নিয়োগ এবং হচ্ছে বেকারত্ব নির্দেশ করে। আবার উৎপাদন সম্ভাবনা রেখার বহিরস্থ অর্থাৎ হচ্ছে বাইরের, বাইরের যে কোনো বিন্দু আমার কি নির্দেশ করে? অর্জন যোগ্যতা, সেগুলো আমরা চাইলেও কিন্তু যোগ্যতা অর্জন করতে পারবো না বা হচ্ছে অর্জন করতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে আমার এতটুকু সম্পদ নাই, ঠিক আছে। এই বিষয়টা মাথায় রাখলে ইনশাল্লাহ সবকিছু উত্তর করতে পারবা। এরপর আমি কিন্তু পুরো ব্যাখ্যাই দিয়ে দিলাম এবং হচ্ছে পাশাপাশি তোমাদের একটা হচ্ছে সৃজনশীল প্রশ্নের সলভ এখানেই হয়ে গেছে। এরপর আসি 13 নম্বর প্রশ্নের 14 নম্বর শেষ, এবার আসি হচ্ছে 15 নম্বর প্রশ্নে। দেখো একটু আগে আলোচনা যা করছি এখন হচ্ছে তোমার আর কষ্ট হবে না, সবগুলো উত্তর তুমি এমনিতে করতে পারবা। দেখো এই প্রশ্নটা কোথায়, হ্যাঁ বিগত সালের এই প্রশ্ন। দেখো এখানে বলা হচ্ছে চিত্রে এ বি রেখাটি, দেখো এখানে একটা হচ্ছে এ দেখা যাচ্ছে এবং হচ্ছে এই জায়গা হচ্ছে বি, এখানে এ বি রেখাটি মূলত তোমার কিসের মতো লাগতেছে? একটু আগে কিন্তু আমি পড়াইছি না, এটা হচ্ছে মূলত কোন ধরনের রেখা? প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, অর্থাৎ হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে কি বলতেছে? চিত্রে এ বি রেখাটা হলো আমার কি রেখা? উৎপাদন সম্ভাবনা রেখা। উত্তর শেষ। এরপরে যাচ্ছি, দেখো দেখে চোখ দেখে তোমাকে বুঝতে হবে এটা কোন ধরনের রেখা। এরপরে চিত্রের এ বি রেখাটি তো গেল, এরপরে বলতেছে উদ্দীপকে প্রদত্ত চিত্রের অর্জনযোগ্য বিন্দু। এখানে দেখো তোমাকে ভিতরে এবং হচ্ছে বাহিরে এই যে এই জায়গায় তো বিন্দু তো দিছে মনে করো এটা হচ্ছে এ এবং হচ্ছে বি, এটা হচ্ছে আমার কি রেখা? উৎপাদন সম্ভাবনা রেখা। এখন বলতেছে এখানে ভিতরে একটা বিন্দু দিছে যার নাম হচ্ছে সি, আবার বাহিরে একটা বিন্দু দিছে যার নাম হচ্ছে ডি। এখন আমাকে বলছে কি উদ্দীপকে প্রদত্ত চিত্রে অর্জনযোগ্য, অর্জনযোগ্য বিন্দু কোনটা? অর্জনযোগ্য বলছেন, তার মানে তোমার উত্তর হবে এই যে ডি, অর্জনযোগ্য। আমার সম্পদ আছে এতে এ থেকে বি পর্যন্ত, আমি ডি থেকে যাইতে পারবো? পারবো না, কারণ হচ্ছে আমার সম্পদ এতটুকুই, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। ফলে আমার উত্তর কোনটা হচ্ছে? অর্জনযোগ্য বিন্দু কোনটা? ডি। 16 নম্বর উত্তর শেষ। এরপরে যাচ্ছি 17 নম্বর প্রশ্নে। 17 নম্বর আসো, চিত্রানুযায়ী কোন বিন্দুতে উৎপাদন সম্ভব? এখানে দেখো অনেকগুলো বিন্দু দেওয়া আছে, অনেকগুলো বিন্দু দেওয়া আছে। কি কি দিছে? এম থেকে এন, ঠিক আছে। এটা কি রেখা? উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা পি পি সি, ঠিক আছে। কিন্তু আমাকে প্রশ্ন করছে কি চিত্রানুযায়ী কোন বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয় বলছে, সম্ভব নয় বলছে, সম্ভব নয়, কোন বিন্দুতে সম্ভব নয়?
একদম ইজিলি বলে দিতে পারবো কোন বিন্দুটি সম্ভব নয়, যে বিন্দুটা আমার জন্য অর্জনযোগ্য বিন্দু। তার মানে উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে যে বিন্দুগুলো আছে সেগুলো কিন্তু আমার জন্য কি নয়, উৎপাদন করা সেখানে গিয়ে আমার জন্য সম্ভব নয়। তার মানে সেই বিন্দুটা কোনটা, এই যে বি বিন্দু। আমি কিন্তু চাইলে এই যে তোমাকে যদি বলে সি কেন হচ্ছে না, আমার যে হচ্ছে জায়গা জমি আছে এর মধ্যে থেকে আমি সিতে উৎপাদন করতে পারবো, কিন্তু আমি এই উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে আর কোনো উৎপাদন করতে পারবো না। এজন্য হচ্ছে এই বিটাই হচ্ছে আমার কি উৎপাদন সম্ভব নয়। উত্তর হবে কোনটা, বি। এরপরে যাচ্ছি 18 নাম্বার প্রশ্নে যাই। 18 নাম্বার প্রশ্নে বলতেছে উদ্দীপকের সি বিন্দুতে আমি চাইলে উৎপাদন করতে পারবো, তবে সি বিন্দুতে নিয়ে একটা কিন্তু কথা বলছিলাম, উৎপাদন সম্ভাবনা রেখার যেসব হচ্ছে ভিতরের বিন্দু আছে এই ভিতরের বিন্দুগুলো কি নির্দেশ করে, বেকারত্ব নির্দেশ করে, এবং হচ্ছে সম্পদের অপূর্ণ নিয়োগ, পূর্ণ নিয়োগ হয় না এতে। তার মানে কি আমার উত্তর কোনটা হচ্ছে, দেখো উত্তর কোনটা হবে বলো, একদম ইজিলি বলে দিতে পারবা। উদ্দীপকের সি বিন্দুতে কি নির্দেশ করে, সি বিন্দু, এই যে সি বিন্দু কোথায়, এই যে ভিতর উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে, ফলে সেটা কি নির্দেশ করতেছে, অপূর্ণ নিয়োগ অধিক উৎপাদন মোটেও না, পূর্ণ নিয়োগ অধিক উৎপাদন মোটেও না, সম্পদের পূর্ণ ব্যবহার ও বেকারত্ব মোটেও না, সম্পদের পূর্ণ ব্যবহার তো হচ্ছে না। যেমন আমার হচ্ছে এই যে জায়গায় যদি আসতো তাহলে এটা ধরতাম আমি কি, আমার হচ্ছে পূর্ণ নিয়োগ হচ্ছে, ফলে আমার উত্তর কোন হচ্ছে কোনটা, সম্পদের অপূর্ণ ব্যবহার, এবং হচ্ছে এখানে হচ্ছে বেকারত্ব প্রকাশ পাবে। বুঝা গেছে ভাইয়া? 18 নাম্বার ঘ, 18 নাম্বার ঘ। এরপরে 19 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 19 নাম্বার দেখো, এখানে আমাদের একটা হচ্ছে চিত্র দেওয়া আছে, যেটিতে বলছে চিত্রে এ এর পরিবর্তে বি বিন্দুতে উৎপাদন করলে যেমনটা হতে পারে। প্রথমে তাহলে আমরা এই কার্ভটা, মূলত এখানে এরকম একটা হচ্ছে কার্ভ দেখতে পাচ্ছি না, এটার নাম হচ্ছে আইসোকোয়ান কার্ভ। কি বলছি ভাইয়া, এরকম যদি তুমি তোমার পরীক্ষার হলে যদি কোনো রেখা দেখতে পাও, এটাকে বলবা কোন ধরনের কার্ভ, আইসোকোয়ান কার্ভ, আইসোকোয়ান কার্ভ, যেটাকে বলা হচ্ছে সম উৎপাদন রেখা। কি রেখা, সম উৎপাদন রেখা, সম উৎপাদন রেখা। তার মানে বোঝাই যাচ্ছে সম উৎপাদন রেখা, তার মানে সমান উৎপাদন নির্দেশ করবে, তাই না? সম উৎপাদন, সম মানে কি সমান, সমান উৎপাদন নির্দেশ করবে। যে উৎপাদন রেখার প্রতিটি বিন্দু সমান উৎপাদন নির্দেশ করবে তাকে আমরা সম উৎপাদন রেখা বলি। এটা একদম ইজিলি বলে দিলাম। এখন দেখো, এক্ষেত্রে আমাদের উৎপাদনের উপকরণ কতগুলো আছে না, কি কি জানি, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। উৎপাদনের উপকরণ কয়টি, 4টি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। কি কি বলছি, ভূমি, শ্রম, মূলধন, 4 নাম্বারটা কি, সংগঠন, মূলধন এবং হচ্ছে সংগঠন। ঠিক আছে, একদম হচ্ছে ছোট করে লিখে দিলাম, মূলধন, ভূমি, শ্রম, মূলধন এবং হচ্ছে সংগঠনের 4টা মনে রাখবো। ভূমি, উৎপাদনের উপকরণ কয়টি, 4টি, ভূমি, শ্রম, মূলধন এবং হচ্ছে সংগঠন। এখন দেখি আমাকে প্রশ্ন করছে কি, এই যে এ এর পরিবর্তে বি বিন্দুতে উৎপাদন করলে, এখন আমাকে প্রথম বুঝতে হবে এখানে লম্বককে দেখা যাচ্ছে হচ্ছে কে, কে মানে কি ক্যাপিটাল, ক্যাপিটাল মানে কি মূলধন, মূলধন, এই যে দেখো মূলধন, মূলধন, মূলধন। এরপর আছে কি এল, এল মানে কি লেবার, লেবার, লেবার মানে কি শ্রম। এই যে উৎপাদন দুটি উপকরণ এখানে কি করা হয়েছে, ইউজ করা হয়েছে। ভূমিকে করা হয়েছে হচ্ছে শ্রম, আর লম্বকে হচ্ছে মূলধন। এখন আমাকে প্রশ্ন, আবার আরেকটা কথা আছে এখানে, কোথায় কতটুকু ইউজ হয়েছে। মনে করো আমি এই যে এখানে একটা বিন্দু দেখতে পাচ্ছি না, এই জায়গায় সোজা চলে আসি, মনে করো এটা হচ্ছে আরেকটা বিন্দু দেখতে পাচ্ছি এই জায়গায়, ঠিক আছে, আমি এটা শূন্য আছে, এখানে দিলাম 1, আর এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 1 এবং হচ্ছে এটা হচ্ছে 2, ঠিক আছে 2। এখন আমার কথা হচ্ছে এই যে দেখো সমান উৎপাদন নির্দেশ করতেছে, যেখানে দেখো মূলধনের পরিমাণ যদি 2 একক হয় এবং শ্রমের পরিমাণ যদি 1 একক হয়, তারা এ পরিমাণ কি করতে পারে, উৎপাদন করতে পারে। এর জায়গায় মনে করো 10 একক উৎপাদন করতে পারে, তারা কত একক উৎপাদন করতে পারে, 10 একক। সেখানে কত, মূলধন 2 একক এবং হচ্ছে শ্রম 1 একক দিয়ে। আবার মূলধন তোমার কত একক, মূলধন 1 একক এবং হচ্ছে শ্রমের সংখ্যাটা যদি 2 এককও যদি নিয়ে যায়, তাহলে তারা আবারও কত একক উৎপাদন করতে পারে, এই যে বি পরিমাণ, তার মানে তাতেও কত একক, 10 একক। তার মানে সমান পরিমাণ তারা কি করতে পারে, উৎপাদন করতে পারে। শুধুমাত্র পরিবর্তনটা হচ্ছে কোথায়, এই যে 2 জন শ্রমিকের একজনে নিয়ে যাচ্ছে, আবার হচ্ছে এই মূলধনের 2 এককের ক্ষেত্রে 1 এককে নামায় আনতেছে। এই যে দুটা পরিবর্তনের মধ্য দিয়ে তারা কি করতেছে, সমান উৎপাদন করতেছে। এখন কথা হচ্ছে তোমাকে বলতেছে চিত্র এর পরিবর্তে
এতে আমরা কি দেখতে পাচ্ছি, এ হচ্ছে মূলত মূলধন নিবিড়। কেন হচ্ছে, এখানে হচ্ছে এতে মূলধনের পরিমাণটা বেশি। মূলধন এখানে কত একক দেখতে পাচ্ছি আমরা, হচ্ছে 2 একক। এক বড় না নাকি 2 বড়? অবশ্যই 2 বড়। এক্ষেত্রে তাহলে এর পরিবর্তে এর ক্ষেত্রে কি বড়, মূলধন বড়। মূলধন বড় দেখতে পাচ্ছি, মূলধনের পরিমাণ বড় এবং হচ্ছে শ্রমের পরিমাণ কম। এখন আমাকে কি বলছে, এর পরিবর্তে যদি বি বিন্দুতে উৎপাদন করি আমি, এ তাহলে বাদ, এর কাহিনী বাদ, বি বিন্দুতে যদি আসি, বি বিন্দুতে আমি কিরকম দেখি, দেখো তো বিতে দেখতে পাচ্ছি আমি এই যে লম্বক ভূমিয়কে কি আছে, শ্রম আছে, তার মানে শ্রম হচ্ছে 2 একক। আর লম্বককে কি, লম্বক হচ্ছে আমার মূলধন, মূলধন হচ্ছে শুধুমাত্র 1 একক বি বিন্দুতে। বি বিন্দুতে তার মানে কি, বি বিন্দু হচ্ছে আমার শ্রম নিবিড়। বি বিন্দু কি আমার হচ্ছে প্রথমে জেনে নিতে হবে এটা কি নিবিড়, শ্রম নিবিড় উৎপাদন। ঠিক আছে, শ্রমের পরিমাণ বেশি কিন্তু মূলধনের পরিমাণ কম, তাও কিন্তু সমান উৎপাদন করতে পারতেছে। এখন বলতেছে তোমার শ্রমের ব্যবহার বাড়বে, এর পরিবর্তে যদি আমি যদি বি বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে আমার কি হবে, শ্রমের ব্যবহার বাড়বে। 1 নাম্বার সঠিক। 2 নাম্বার কি বলছে, উৎপাদন হ্রাস পাবে। উৎপাদন কি কমবে? উৎপাদন তো ভাই কমবে না, কারণ কি এটা হচ্ছে আইসোকোয়ান কার্ভ, সমান উৎপাদন নির্দেশ করতেছে। ঠিক আছে, এরপর দেখো মূলধনের ব্যবহার কমবে। মূলধন আগে ছিল 2 একক, মূলধন 2 একক থেকে 1 একক হলো, কোথায় চলে আসছে, বিতে চলে আসছে। ফলে এটা কি, একু 3ই হবে সঠিক উত্তর। একু 3 খ নাম্বার। এই যে ডি উত্তর করে দিছে জুনাইদ ইসলাম রাহিন। এই যে ভাইয়া এই জায়গায় হচ্ছে ভুল, এত করে বুঝাইলাম এই একটা কারণে। দেখছো উৎপাদন হ্রাস পাবে না, আইসোকোয়ান কার্ভ সমান উৎপাদন নির্দেশ করতেছে তোমাকে। এত করে বুঝালাম শুধুমাত্র এই প্রশ্নটি যেন না আসে সেজন্য। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই বিষয়টি হচ্ছে মাথায় রাখবা, প্রয়োজনে আবার হচ্ছে পরবর্তীতে ভিডিওটা আবার দেখবা। সম উৎপাদন রেখা কি জিনিস এবং হচ্ছে কিভাবে উৎপাদন করে সেটা আমি পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করেছি। ভিডিওটা আবার রিপিট করে দেখবা, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে 20 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 20 নাম্বার, এখানে আমরা কি জানি, উৎপাদন সম্ভাবনা রেখা দুটি দ্রব্যের সম্ভাব্য উৎপাদনের কি নির্দেশ করে, সংমিশ্রণ নির্দেশ করে। এখন প্রশ্ন আসছে কি, ধানের উৎপাদন যদি 0 হয় তাহলে পাটের উৎপাদন কত হবে। দেখো আমার সহজ ভাষায় যদি মনে করো, আমার একটা হচ্ছে কি আছে, জমি আছে, এটা হচ্ছে মনে করো আমার জমি। আমি এই জমিতে চাইলে পুরোটাতে কি চাষ করতে পারি, ধান চাষ করতে পারি। ঠিক আছে, ধান চাষ করতে পারি পুরোটাতে। যদি আমি যদি এই জমিতে যদি পুরোটা যদি ধান চাষ করি, আবার আমি চাচ্ছি হচ্ছে পাট চাষ করব কিনা, এই সিদ্ধান্ত। ধান এবং হচ্ছে পাট আমি এই জমিতে চাইলে দুটাই কি করতে পারি ভাইয়া, চাষ করতে পারি। এক্ষেত্রে আমি যদি পুরো জমিতে যদি কি চাষ করি, ধান চাষ করি, পুরো জমিটাতে যদি ধান চাষ করি তাহলে কি আমি পাট উৎপাদন করতে পারবো না। পুরো জমিতে যদি আমি যদি ধান চাষ করি তাহলে আমি পাট উৎপাদন করতে পারবো না। আবার যদি কি করি, মনে করো আমি হচ্ছে এই আংশিক অংশে কি চাষ করলাম, এই আংশিক অংশে কি পাট চাষ করলাম, আর এই পুরোটা অংশে কি চাষ করলাম, ধান চাষ করলাম, তাহলে আমার এই যে পুরোটা ধানের জমি থেকে একটু হচ্ছে আমার কি দিতে হলো, বাদ দিতে হলো। ফলে আমার উৎপাদনও ধানের ক্ষেত্রে কম হবে না এবং হচ্ছে পাটের উৎপাদনটা তো হবে। এখন কথা হচ্ছে তোমাকে কি বলতেছে, দেখো আমি যদি পুরোটা জমিতে যদি ধান চাষ করতে চাই তাহলে আমার পাটের উৎপাদন কি হবে, 0 হবে। পাটের উৎপাদন আমি করতে পারবো না। এখন প্রশ্ন আসছে, তোমাকে বলতেছে ধানের উৎপাদন যদি 0 হয়, এখন কি বলতেছে, এই জমিতে আমি পুরোটাতে কি করব, পাট চাষ করব, তাহলে ধানের উৎপাদন কি হবে, 0 হবে। এরকম যদি হয় উৎপাদনের ধানের, দেখো উৎপাদন 0 হলে, ধানের উৎপাদন যদি 0 হয় তাহলে পাটের উৎপাদন কত হবে, পাটের উৎপাদন তাহলে পুরোটা জমিতে হবে না, সর্বোচ্চ হবে না, এই যে দেখো লম্বককে কি, লম্বককে দেখা যাচ্ছে পাট, ভূমিয়ককে দিছে কি ধান। এখন কথা হচ্ছে ধানের উৎপাদন যদি 0 হয়, ধানের উৎপাদন কত, ধান হচ্ছে এই যে 0-তে, তখন আমার পাটের উৎপাদন কত হবে, এই যে পাট সর্বোচ্চ কত 30। এটাই হচ্ছে আমার উত্তর। বুঝতে পারছি কিভাবে উত্তরটা বের করবা, একদম ইজিলি বের করতে পারবা তুমি চাইলে। 30, পাটের উৎপাদন কত 30 হবে। ধানের উৎপাদন যদি 0 হয় তাহলে আমি পাট পুরোটা জমিতে চাষ করতে পারবো, এই পুরো জমিটাই আমার তখন। ঠিক আছে, এই পুরোটাতে আমি চাষ করতে পারবো। গেল 20 নাম্বার প্রশ্নের উত্তর শেষ। 21 নাম্বার আসি। 21 নাম্বার বলতেছে উদ্দীপকের সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশক কিন্তু, দেখছো আবার ঠিক সেম একই খেলা, বারবার একই জিনিস আসতেছে। কুমিল্লা বোর্ডের প্রশ্ন, একটু কঠিন মনে হলে কিন্তু একদম ইজি। দেখছো সম্পদের অপূর্ণ ব্যবহার কি বলছি, যারা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রাখে না, এটা উৎপাদন সম্ভাবনা রাখার ভিতরে কোনো বিন্দু আছে কিনা দেখো তো। এই যে এই জায়গায় একটা হচ্ছে আমার হচ্ছে বিন্দু দেখা যাচ্ছে এবং হচ্ছে এই বিন্দুটার নাম দিয়েছে কি ই।
তার মানে কি, এটাই হচ্ছে আমার সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করতেছে। ফলে আমার বিন্দুটা কি, অপূর্ণ ব্যবহার ই বিন্দু। 21, আমি তো 21-এ চলে আসলাম, তোমরা 21-এর ঝটপট উত্তর করো। এরপরে 21-এর পরে কি, 22 নাম্বার প্রশ্ন দেখো, ব্যক্তিগত উদ্যোগে সর্বাধিক স্বাধীনতা কোন অর্থব্যবস্থা রয়েছে? এই যে এবার চলে আসছি হচ্ছে তোমাদের ওই যে উৎপাদন সম্ভাবনা রেখা, সম উৎপাদন রেখা, তারপরে পাশাপাশি হচ্ছে অর্থনীতি বিষয়ক তোমার অর্থনীতি প্রকারভেদ ইত্যাদি বিষয়ক যতগুলো হচ্ছে অর্থনীতিকে কোন ভাষায় বলেছে সবারই আলোচনা শেষ। এখন চলে আসছে একদম হচ্ছে অর্থনীতির লাস্ট পার্ট কোনটা প্রথম অধ্যায়ে, সেটা হচ্ছে ওই যে অর্থনীতি অর্থব্যবস্থা বা পুরো পৃথিবীতে কয় ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান রয়েছে সে বিষয়ে আলোচনা। কয় ধরনের অর্থব্যবস্থা আমরা হচ্ছে পুরো পৃথিবীতে দেখতে পাই? চার ধরনের। কয় ধরনের ভাইয়া? 4 ধরনের। সেটা কি? 4 ধরনের আমরা অর্থব্যবস্থা পুরো হচ্ছে বিশ্বে দেখতে পাই। প্রথমটা হচ্ছে পুঁজিবাদী বা হচ্ছে ধনতান্ত্রিক। পুঁজিবাদী যে কথা, ধনতান্ত্রিকও একই কথা। অর্থাৎ হচ্ছে এখানে ব্যক্তি মালিকানা স্বীকৃত। তুমি তোমার যা সম্পদ আছে তাকে ইচ্ছে মতো তুমি ইউজ করতে পারবা, ব্যক্তি মালিকানা স্বীকৃত। এরপরে আরেকটা আছে হচ্ছে নির্দেশমূলক যেটা আছে সেটার অপর নাম হচ্ছে সমাজতান্ত্রিক। নির্দেশমূলক অর্থব্যবস্থার অপর নাম কি? সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে ব্যক্তি মালিকানা স্বীকৃত না, এটা হচ্ছে রাষ্ট্রীয়। অর্থাৎ হচ্ছে তোমার রাষ্ট্রই এই অর্থব্যবস্থাটা পুরোটা হচ্ছে পরিচালনা করবে। তুমি তোমার ইচ্ছা মতো সম্পদ বুক করতে পারবে না, রাষ্ট্র যেটা ধরে দিবে তুমি এই সম্পদ এত পরিমাণ বুক করতে পারবা, ওই পরিমাণে বুক করতে পারবা, সেটাই হচ্ছে আমার সমাজতান্ত্রিক বা হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থা। এরপরে আরেকটা আছে হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। এই মিশ্র যে অর্থব্যবস্থা, এই বর্তমান বাংলাদেশে যে অর্থব্যবস্থা প্রচলিত সেটি হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। তুমি এই মিশ্র অর্থব্যবস্থার মধ্যে ব্যক্তি মালিকানা যেমন দেখবা তেমনি হচ্ছে সরকারি মালিকানাও দেখবা। অর্থাৎ সরকারি এবং হচ্ছে বেসরকারি উভয় মালিকানা যে অর্থব্যবস্থায় বিদ্যমান তাকে আমরা বলি হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। মনে থাকবে কি বলছি? যে অর্থব্যবস্থায় সরকারি এবং হচ্ছে বেসরকারি উভয় মালিকানা স্বীকৃত তাকে আমরা বলি মিশ্র অর্থব্যবস্থা। আরেকটা অর্থব্যবস্থা আছে সেটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা, যেটা হচ্ছে ইসলামী শরিয়া মোতাবেক হচ্ছে চলবে। অর্থাৎ কোরআন, হাদিস, ইজমা এবং হচ্ছে কিয়াসের সমন্বয়ে এই যে ইসলামী অর্থব্যবস্থাটা কি হবে? পরিচালিত হবে। কোরআন, হাদিস, ইজমা এবং হচ্ছে কিয়াসের ইত্যাদি সমন্বয়ে এই ইসলামী অর্থব্যবস্থাটা কি হবে? পরিচালিত হবে। অর্থাৎ ইসলামী শরিয়া মোতাবেক যে অর্থব্যবস্থা পরিচালিত হবে তাকে হচ্ছে ইসলামী অর্থনীতি বা হচ্ছে জাকাত ভিত্তিক অর্থনীতি আমরা বলে থাকি। ঠিক আছে, তাহলে এখন বলতেছে আমাকে, আমি কিন্তু অলরেডি পূর্ণাঙ্গ আলোচনা তোমাদের করে দিয়েছি, এখন আমাকে বলতেছে ব্যক্তিগত উদ্যোগে সর্বাধিক স্বাধীনতা। ব্যক্তিগত উদ্যোগে সর্বাধিক স্বাধীনতা তার মানে কোন অর্থব্যবস্থা? এটা অ্যাবসলিউটলি হচ্ছে পুঁজিবাদী বা হচ্ছে ধনতান্ত্রিক। পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, যেখানে হচ্ছে ব্যক্তি মালিকানা স্বীকৃত। ঠিক আছে, ব্যক্তি মালিকানা স্বীকৃত। 22 নাম্বার কো আমি কিন্তু পুরোটা ডিটেলস আলোচনা করে দিয়েছি, এর চেয়ে বেশি আর কিছু বলার নাই, আর লাগবেও না। তোমার যা বলছি তা থেকে কিন্তু তুমি চাইলে পুরো বই 2 থেকে 3 পেজ তুমি এমনিতে লিখতে পারবে আমি যা হচ্ছে আলোচনা করছি এতে। এখন দেখো বলছে বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান, এটার উত্তর আমি একটু আগে দিয়ে দিয়েছি। বাংলাদেশে হচ্ছে মূলত মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। এই প্রশ্নটা বিগত সালে কতবার আসছে দেখো, রাজশাহী বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023 সাল এবং 22 সালেও আসছে, ময়মনসিংহ বোর্ড 2022 সালে। আর কতবার আসবে এই প্রশ্নটা? তোমাদের বাড়িও আসবে। এরপরে দেখো মুদ্রাস্ফীতি নেই কোন অর্থব্যবস্থায়? দেখো মুদ্রাস্ফীতি নেই, এই প্রশ্নটা কিন্তু জটিল একটু, তাই না? মুদ্রাস্ফীতি কি? এই যে অধিক পরিমাণ অর্থ কম পরিমাণ সম্পদের দিকে দাবিত হওয়া, অধিক পরিমাণ অর্থ কম পরিমাণ সম্পদের দিকে দাবিত হওয়াকে বলা হয় মূলত মুদ্রাস্ফীতি। অর্থাৎ তো আমার যে হচ্ছে টাকার দামটা কমে যাবে, দ্রব্যের দামটা বেড়ে যাবে। টাকার দামটা কমবে, দ্রব্যের দামটা বাড়বে। ভাইয়া টাকার দাম কমবে এটা কিরকম? দেখো এই যে বর্তমান হচ্ছে তেল আছে না, সয়াবিন তেল, যেটা হচ্ছে সবচেয়ে বেশি দামি, বর্তমান নির্বাচন আসছে না, এই যারা যেভাবে হচ্ছে তেল মারতে পারে এরকম একটা অবস্থা, এমনিতে তেলের দাম তেল মারতে পারে ফেলছে। এই যে এক্ষেত্রে গিয়ে দেখো মনে করো আগে 2018-17 সালে 100 টাকা দিয়ে 1 কেজি না, এটা হচ্ছে 1 লিটারে হিসাব করা হয়, তাই না? 1 লিটার মনে করো 1 লিটার কি সয়াবিন তেল পাওয়া যেত। এখন দেখো এই যে 200 টাকায় ঠিক সেম, কিন্তু লিটারের কোনো তেলের বোতলের কোনো পরিবর্তন নাই, লিটারের পরিমাপেও কোনো পরিবর্তন নাই, কিন্তু এই যে টাকাটা এখন কত হয়ে গেছে? 1 লিটার তেল ঠিক সেমই আছে, সবকিছু সেম, কোয়ালিটিও সেম, কিন্তু ঠিক
কততে চলে আসছে? 200 টাকা, 200 টাকাতে চলে আসছে। এই যে মধ্যখানে কয় টাকা নাই হয়ে গেছে? এখানে 1 কেজির জন্য 100 টাকা নাই হয়ে গেছে, তাই না? বর্তমানে কিন্তু তেল এর চেয়ে কম না। এই যে দেখো মধ্যখানে যে হচ্ছে এটা মনে করো 2018 সালে ছিল, এখন 2000 কত 26। এই যে মধ্যখানে টাকা একটা নাই হয়ে গেছে না, এর ফলে কি হয়েছে? দ্রব্যের দামটা বেড়ে গেছে এবং আমার যে হচ্ছে অর্থ ছিল, অর্থের দামটা কমে গেছে। এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। দেখো আগে 100 টাকা দিয়ে আমি 1 কেজি 1 লিটার তেল কিনতে পারতাম এবং 200 টাকা দিলে তো আমি 2 লিটার তেল কিনতে পারতাম আগে, কিন্তু এখন 200 টাকা দিয়ে আমার 1 লিটার তেল কিনতে হচ্ছে। ফলে কি হয়েছে? এই যে অধিক পরিমাণ অর্থ কম পরিমাণ দ্রব্যের দিকে কি হয়েছে? দাবিত হয়েছে। এটাকে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি। একদম সম্পূর্ণ ডিটেলস আলোচনা, এটা হচ্ছে দ্বিতীয় পত্রের 7ম অধ্যায়ের আলোচনা অলরেডি শেষ। এখন দেখো মুদ্রাস্ফীতি নিয়ে, মুদ্রাস্ফীতির ইংরেজি প্রতিশব্দ কি পরীক্ষা আসে? ইনফ্লেশন। কি বলছি ভাইয়া? ইনফ্লেশন। তোমাদের এই ক্লাসটা তো আমি অনেক বেশি লম্বা করে বলতেছি। মুদ্রাস্ফীতি নেই কোন অর্থ ব্যবস্থায়? মুদ্রাস্ফীতি নেই হচ্ছে কোন অর্থ ব্যবস্থায়? সেটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা অবশ্যই মুদ্রাস্ফীতি আছে, কারণ হচ্ছে এক্ষেত্রে ব্যক্তি মালিকানা স্বীকৃত। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে মূলত মুদ্রাস্ফীতিটা থাকে না। মুদ্রাস্ফীতি না থাকার কারণ হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সবকিছু সরকারি হচ্ছে কি করে থাকে? পরিচালনা করে থাকে রাষ্ট্র। এখন তুমি কতটুকু দ্রব্য বুক করতে পারবা পারবা না, এগুলো কিন্তু সবগুলো সরকার ঠিক করে দিবে। এর ফলে কি হয়? এক্ষেত্রে হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় আমার কি থাকে না? মুদ্রাস্ফীতি থাকে না। এই উত্তর, আর কিছু না। এরপরে দেখো 24 নাম্বার খ, ভেরি গুড শিলা, তারপর হচ্ছে জুনাইদ, আফরিন, মেঘলা, ভেরি গুড। 25 নাম্বার প্রশ্ন দেখো, আর বেশি নাই। ইসলামী অর্থব্যবস্থার জ্ঞানের মূল উৎস কয়টি? এই যে ইসলামী অর্থব্যবস্থা একটু আগে কিন্তু তোমাদের আলোচনা করে দিয়েছি, যেটা হচ্ছে ইসলামী শরিয়ার ভিত্তিতে পরিচালিত হবে। এই যে এখানকার জ্ঞানের যে হচ্ছে উৎস আছে সেগুলো কয়টা? মূলত 4টা। কয়টা বলছি? 4টা। সেগুলো কি কি? কোরআন, হাদিস, ইজমা এবং হচ্ছে কিয়াস। কি কি বলছি মনে থাকবে? কোরআন, হাদিস 4টি। কয়টা? 4টা। পরের স্লাইডে হয়তো মেবি লিখে দিয়েছি, এলাম আমি, মনে আছে, দেখা যাক আছে কিনা, যদি না থাকে আবার হো আচ্ছা লেখা নাই, দেখি তাহলে লিখে দিচ্ছি। কোরআন, হাদিস, ইজমা এবং হচ্ছে কিয়াস। ইজমা আর হচ্ছে কিয়াস, ঠিক আছে? কোরআন, হাদিস, ইজমা এবং হচ্ছে কিয়াস। ইসলামী অর্থব্যবস্থায় জ্ঞানের মূল উৎস কয়টি? 4টি। কি কি? কোরআন, হাদিস, ইজমা এবং হচ্ছে কিয়াস। কোরআন, হাদিস, ইজমা এবং হচ্ছে কিয়াস। এরপরেরটাতে যাচ্ছি, দেখো এরপরে জাকাত। এই যে দেখো জাকাত ভিত্তিক অর্থনীতি বললাম না একটু আগে, কিন্তু তোমাদের আমি আলোচনায় কিন্তু সব প্রশ্নের উত্তর বলে দিয়েছি। এখন বলো জাকাত কোন অর্থব্যবস্থার বৈশিষ্ট্য? এটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য, যেটা আমরা হচ্ছে শুধুমাত্র কি দেখি? এই যে ইসলামী অর্থব্যবস্থার মধ্যে আমরা হচ্ছে জাকাতের প্রচলনটা দেখতে পাই। আর অন্যান্য অর্থব্যবস্থার ক্ষেত্রে তুমি পড়ে দেখবা, কিন্তু এই যে জাকাতের প্রচলনটা তুমি দেখবা না। তাহলে একটা বৈশিষ্ট্য সব সময় খেয়াল রাখবা, যে বৈশিষ্ট্যটা কোনোটার সাথে মিলে না, সেটা হচ্ছে কি? এই যে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা বা হচ্ছে সুদ মুক্ত অর্থব্যবস্থা, সেটা কোন ধরনের অর্থব্যবস্থা? ইসলামী অর্থব্যবস্থা। সুদ মুক্ত অর্থব্যবস্থা, জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা, ঠিক আছে? এই দুইটা বৈশিষ্ট্য সবসময় লিখবা ইসলামী অর্থব্যবস্থার ক্ষেত্রে। এরপরে এরপরে কি বলতেছে? অর্থনীতিতে অদৃশ্য হাত বলে একটা হচ্ছে কি আছে, কথা আছে, অদৃশ্য হস্ত। দেখো দ্রব্যের দাম হঠাৎ করে নির্ধারিত হয়ে যাচ্ছে, এটা 100 টাকা, ওইটা 200, ওইটা 1000। এটা কে নির্ধারিত করতেছে? কিভাবে নির্ধারিত হচ্ছে? ঠিক আছে, অর্থনীতিতে এরকম হচ্ছে একটা হচ্ছে অদৃশ্য হস্তের কি আছে, কথা আছে। এই ধারণাটির মূলত প্রবক্তাকে, এই ধারণাটির মূলত কি কে? প্রবক্তাটা কে বলো? 27 এখনো পর্যন্ত কেউ উত্তর করে নাই, তাহলে আমি বলে দিচ্ছি অ্যাডাম স্মিথ। কে? অ্যাডাম স্মিথ। অর্থনীতি অদৃশ্য হাত ধারণাটির প্রবক্তাকে অ্যাডাম স্মিথ। কে ভাইয়া? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ। এরপরে যাচ্ছি, ঘন্টা পার হয়ে গেছে রে। এরপরে ধনতান্ত্রিক অর্থনীতিতে অদৃশ্য শক্তি কি? ধনতান্ত্রিক যে হচ্ছে অর্থব্যবস্থা, যেটাকে আমরা বলি হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থা, ধনতান্ত্রিক বা হচ্ছে পুঁজিবাদী যে অর্থব্যবস্থা আছে সেটা, এটা কি অদৃশ্য শক্তি এক্ষেত্রে কি বোঝায়? এটা কি শ্রমিক শ্রেণীকে বোঝাচ্ছে, নাকি ক্রেতা এবং হচ্ছে বিক্রেতাকে বোঝাচ্ছে, নাকি চাহিদা এবং হচ্ছে যোগানকে বোঝাচ্ছে? কোনটাকে বোঝাচ্ছে মূলত? এখানে বোঝাচ্ছে তোমার ক্রেতা এবং হচ্ছে বিক্রেতা এবং হচ্ছে শ্রমিক, চাহিদা এবং হচ্ছে যোগান, এই দুইটাকে বোঝাচ্ছে মূলত ধনতান্ত্রিক অর্থনীতিতে অদৃশ্য শক্তি। এই দুইটাই হবে উত্তর। কোনটা হবে? 2 ও 3, ক্রেতা বিক্রেতা এবং হচ্ছে চাহিদা এবং যোগান ইত্যাদিকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় অদৃশ্য শক্তি বলা হয়। 29 আসি। হ্যাঁ 29 নম্বরের উত্তর সহ দেওয়া আছে। দেখো নির্দেশমূলক অর্থব্যবস্থায়, নির্দেশমূলক অর্থব্যবস্থাটা কোনটা? সমাজতান্ত্রিক।
সমাজতান্ত্রিক যে অর্থ ব্যবস্থা, যেটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত যে অর্থ ব্যবস্থায়, তাকে আমরা কি বলি? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা হচ্ছে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা বলি। এই প্রশ্নটাও দেখো সিলেট বোর্ড 2023 সালে ঠিক সেম ফটোকপি হয়েছে ঢাকা বোর্ড 2022 সালের প্রশ্নটা। এরকমই প্রশ্ন আসে। কেন্দ্রীয় অর্থনৈতিক পরিকল্পনা নাকি হচ্ছে ভোক্তার স্বাধীনতা নাকি হচ্ছে সামাজিক নিরাপত্তা। নির্দেশমূলক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য হলো এক্ষেত্রে কেন্দ্রীয় অর্থনৈতিক একটা হচ্ছে পরিকল্পনা থাকবে, ভোক্তার স্বাধীনতা থাকবে না। এক্ষেত্রে তুমি যা ইচ্ছা চালে খাইতে পারবে না, ওটা যারা হচ্ছে নির্দেশ করে দিবে, যেটা হচ্ছে খাওয়ার জন্য তোমার জন্য প্রযোজ্য করে দিবে, সেটাই তুমি খাইতে পারবে। সুতরাং এক্ষেত্রে কেন্দ্রীয় অর্থনৈতিক পরিকল্পনা থাকে এবং হচ্ছে পাশাপাশি সামাজিক নিরাপত্তা বিদ্যমান, ভোক্তার স্বাধীনতা এক্ষেত্রে থাকে না। উত্তর হবে 1-3, দেওয়াই আছে উত্তর। হ্যাঁ, এখানে হচ্ছে কিছু তোমাদের জন্য মাল সামানে দিয়ে দিয়েছি, এগুলো একটু দেখে নিবা কেমন। দেখো, সমাজে ধনবৈষম্য তৈরি হয়, সমাজে ধনবৈষম্য তৈরি হয় কিসের মাধ্যমে বা হচ্ছে কোন অর্থব্যবস্থা? দেখো, ধনতান্ত্রিক বা হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থায় সমাজে ধনবৈষম্য কি হয়? তৈরি হয়, অবশ্যই হয়। কারণ হচ্ছে যে যত বেশি ধনী তার তত বেশি হচ্ছে এই ধন সম্পদ এবং হচ্ছে অট্টালিকা সবচেয়ে বেশি। সেজন্য বলা হচ্ছে সমাজে ধনবৈষম্য তৈরি হয় ধনতান্ত্রিক বা হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থায় এবং হচ্ছে পাশাপাশি মিশ্র অর্থব্যবস্থায়। সমাজতান্ত্রিক বা হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থায় তেমন একটা নাই বললেও চলে। ঠিক আছে, আমাদের উত্তর তাহলে কোনটা হবে? 1-3। কারণ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় মালিকানা যেহেতু স্বীকৃত, তারা হচ্ছে সবাইকে ভাগ করে দেয়, বন্টন করে দেয় কে কতটুকু বুক করতে পারবে। ফলে কি হয়, একটা হচ্ছে মোটামুটি একটা হচ্ছে এই গণ্ডির মধ্যে চলা আসে। ফলে তারা হচ্ছে ধনতান্ত্রিক বা হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থার মতো করে চলতে পারে না। এর পাশাপাশি হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা যেহেতু ব্যক্তি মালিকানা যেমন আছে তেমনি হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাও আসে। ফলে কি, যারা হচ্ছে ব্যক্তিগত, যাদের হচ্ছে সম্পদ বেশি, তারা হচ্ছে এমনিতে হচ্ছে আর বেশি হচ্ছে লাভবান হতে থাকে। ফলে কি হয়ে যায়, ধনবৈষম্য তৈরি হয়ে যায়। ধনী গরিবের যে হচ্ছে বিভেদ, সেটা হচ্ছে আজীবন চলতেই থাকে। 1-3 হবে। 30 নাম্বার শেষ। এরপরে 31 নাম্বার প্রশ্ন বলতেছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি? সেটা কি ভোক্তার স্বাধীনতা নাকি হচ্ছে শ্রেণী শোষণহীনতা নাকি হচ্ছে উদ্যোগের স্বাধীনতা? ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় বা হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থা যেটাকে বলতেছি, সেটা কি ব্যক্তি মালিকানা স্বীকৃত। তার মানে এক্ষেত্রে কি থাকবে? ভোক্তার স্বাধীনতা থাকবে এবং হচ্ছে শ্রেণী শোষণহীনতা না বাইয়ে এখানে শ্রেণী শোষণ করা হয়, শোষণহীনতা না, এখানে শ্রেণীকে শোষণ করা হয়। কিভাবে করা হয়? ওই যে ধনী গরিবের মধ্যে যে হচ্ছে বৈষম্যটা, এটা তার মানে উদ্যোগের স্বাধীনতা আছে। এটার উত্তর হবে 1-3। কি হবে? 1-3। উত্তর কি? 1-3। এটা কোন সালের? দিনাজপুর বোর্ড 2023 সালের প্রশ্ন। এরপরে 31 শেষ, 32 নাম্বার দেখো, অধ্যাপক এল রবিন্সের যে হচ্ছে একটা হচ্ছে সংজ্ঞা দিয়েছেন, অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য যে সংজ্ঞাটা দিয়েছেন তিনি, তার নাম হচ্ছে অধ্যাপক এল রবিন্স। ঠিক আছে, অধ্যাপক কে? এল রবিন্স। তার যে হচ্ছে একটা হচ্ছে সংজ্ঞা আছে, সংজ্ঞাটা হচ্ছে সবাই বই খুলে এখন যার সামনে হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের বই আছে, ওখানে লেখা আছে, সবার ক্ষেত্রে লেখা থাকে এল রবিন্সের সংজ্ঞা। ও এল রবিন্সের সংজ্ঞা যখন দেখবা তখন হচ্ছে কিছু হচ্ছে বৈশিষ্ট্য তুমি ব্যাখ্যা করলে পাবা। ওখানে হচ্ছে 3টা বৈশিষ্ট্য মূলত প্রস্ফুটিত হয়। প্রথমটা হচ্ছে অসীম অভাব, কি থাকে? মানুষের হচ্ছে অসীম অভাব থাকে এবং হচ্ছে সম্পদ কি? সীমিত, সীমিত সম্পদ এবং হচ্ছে অসীম অভাব মানুষের। এর পাশাপাশি তিনি আরেকটা কথা বলেছেন, সম্পদের পূর্ণ ব্যবহারের কথা তিনি বলেন নাই। সম্পদের তিনি বলেছেন বিকল্প ব্যবহারের কথা। কিসের কথা? বিকল্প ব্যবহারের কথা। যার কারণে আমার উত্তর হচ্ছে কোনটা? 1-2। ওই যে তুমি যখন এল রবিন্সের সংজ্ঞাটা পড়বা তখন দেখবা ছোট্ট করে লেখা আছে, ওখানে পূর্ণ এই কথাটা তুমি এল রবিন্সের সংজ্ঞায় পাবা না। তিনি বলেছেন বিকল্প, সম্পদের বিকল্প ব্যবহার। ঠিক আছে, যার কারণে আমার 3 নাম্বারটা হচ্ছে না, 1 এবং হচ্ছে 2 উত্তর। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো, এই যে দেখছো 32 জুনাইদ, দেখছো তুমি যে ভুল দিছো। আমি ভাবছি, প্রথমেই ভাবছি এই যে এটা কি মরিয়ম নীরব, ঠিক আছে, আরবি নাম। আচ্ছা, উত্তরটা কি হবে? 1 এবং হচ্ছে 2। ঘ হবে না। কেন হবে না? এই এল রবিন্সের সঙ্গে আমরা হচ্ছে সম্পদের বিকল্প ব্যবহারের কথা দেখতে পাই, পূর্ণ ব্যবহার না। অনেক গাইডেই কিন্তু তুমি এই উত্তরটা ভুল পাবো। ঠিক আছে, এই যে এখানে লিখে দিয়েছি, তিনি বলেছেন সম্পদের বিকল্প ব্যবহারের কথা। এবার একদম হচ্ছে সর্বশেষের দিকে চলে আসছি। দেখো তো 2-1টা হচ্ছে আর এখানে বলতেছে রাকিব এমন এক দেশের হচ্ছে নাগরিক যেখানে কোনো ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ
নেই। সরকারি কোন ধরনের সে হস্তক্ষেপ কি দেখে না, সরকারি কোনোভাবেই হস্তক্ষেপ নাই। তার মানে কি, সেটা হচ্ছে ধনতান্ত্রিক, অর্থাৎ হচ্ছে ব্যক্তি মালিকানা স্বীকৃত। কি প্রথমটা কি তাইলে বুঝতে পারছো কি বলছি? রাকিব এমন এক দেশের নাগরিক যেখানে কোনো ক্ষেত্রেই সরকারি হস্তক্ষেপ নাই। সরকারি হস্তক্ষেপ না থাকা মানে কি, সেটা ধনতান্ত্রিক। ধনতান্ত্রিক 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 বা হচ্ছে পুঁজিবাদী, ধনতান্ত্রিক বা পুঁজিবাদী, একটা গেল। এরপরে কি বলছে, তিনি বলছে তার এক বিদেশি বন্ধু মিস্টার জনের দেশে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড আবার কে পরিচালনা করে? সরকার। সরকার কর্তৃক কি হয়? পরিচালিত হয়। সরকার কর্তৃক যেটা পরিচালিত হয় সেটা কি? নির্দেশমূলক। সেটা কোন ধরনের অর্থনীতি? নির্দেশমূলক বা হচ্ছে সমাজতান্ত্রিক। ঠিক আছে, সমাজতান্ত্রিক। তাহলে আমরা দুইটাই অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য কিন্তু আমরা এখানে দেখলাম। ঠিক আছে, নির্দেশমূলক বা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা দেখলাম, আর একটা দেখলাম হচ্ছে ধনতান্ত্রিক বা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। এখন বলতেছে উদ্দীপকের রাকিবের দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা? রাকিব, রাকিব কোন দেশে বাস করে? এই যে রাকিব দেশে, যে দেশে বাস করে সেখানে সরকারি হস্তক্ষেপ নাই। সেটা কোন ধরনের অর্থ ব্যবস্থা? ধনতান্ত্রিক। কোন ধরনের ভাইয়া? ধনতান্ত্রিক ধনতান্ত্রিক ধনতান্ত্রিক। ঠিক আছে, বুঝতে পারছি। 33B। 34 নম্বরে আসো। 34 বলতেছে মিস্টার জন, মিস্টার জনের দেশে কি দেখছিলাম আমরা? সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এখন দেখো, এই যে নির্দেশমূলক বা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার কিছু হচ্ছে বৈশিষ্ট্য রয়েছে। আমি হচ্ছে পূর্বে একটু আগে হচ্ছে একটা স্লাইডে লিখে দিয়েছিলাম, ওইগুলো একটু হচ্ছে দেখে নিবা। এখানে দেখতে পাচ্ছি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কার্যকর। এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, হ্যাঁ। উৎপাদক এবং হচ্ছে ভোক্তার স্বাধীনতা নেই, এটা সত্য। শ্রমিক স্বার্থ সংরক্ষিত। 34 নম্বর প্রশ্নের উত্তর তাইলে আমরা কোনটা দিতে পারবো? একু 3, একু 3। সরি, 2 3 হবে, উত্তর হবে 2। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কার্যকর, উৎপাদক এবং হচ্ছে ভোক্তার স্বাধীনতা নেই, হ্যাঁ। এর পাশাপাশি হচ্ছে শ্রমিক স্বার্থ সংরক্ষিত। 1 নাম্বার হবে না, 2 এবং হচ্ছে 3 হবে উত্তর। এই যে খ নাম্বার। ঠিক আছে, বুঝতে পারছি। এটা কেন হচ্ছে দেখো, এই যে যেটা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, অর্থাৎ হচ্ছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত যে অর্থ ব্যবস্থা, সেটা উৎপাদক এবং হচ্ছে ভোক্তার স্বাধীনতায় এই অর্থ ব্যবস্থায় থাকে না। এর পাশাপাশি শ্রমিক স্বার্থ এক্ষেত্রে সংরক্ষিত থাকে। এজন্য উত্তর হবে কি, এই যে 34 খ খ খ। ঠিক আছে, ভেরি গুড। একটু হচ্ছে ঘোরানো পেঁচানো ছিল প্রশ্নটা, এজন্য আমি নিজেই প্রথম হচ্ছে কি এটাকে কি বলে, কি হারিয়ে ফেলা, হুঁশ হারিয়ে ফেলা, এরকম। এখন তাহলে আমাদের 34টা এমসিকিউর উত্তর শেষ হলো। ঠিক আছে, উত্তর ঠিক আছে। এবার আসি, তাহলে আমরা প্রথম অধ্যায়ের যে হচ্ছে পূর্ণাঙ্গ এমসিকিউর আলোচনা, এই যা পড়াইছি, তোমার বইয়ে যদি 500 এমসিকিউ থাকে, ইনশাল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারবা। আমি যা পড়াইছি সবকটি এখান থেকেই পাবা তুমি। ঠিক আছে, যা পড়াইছি এই পুরো হচ্ছে বোর্ড প্রশ্ন দিয়ে তোমার পুরো অধ্যায় একটাকে হচ্ছে রিভিউ করে দিলাম, এবং হচ্ছে পাশাপাশি তোমার যা পড়া আছে তাকে রিভাইজ করে দিলাম একবার। তুমি যদি তোমার বইটা যদি খুলো, প্রত্যেকটা প্রশ্নের ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রতি ইঞ্চি প্রশ্নের উত্তর করতে পারবে তুমি। ঠিক আছে, এবার আসি হচ্ছে সৃজনশীল প্রশ্নের দিকে। সৃজনশীল, এই যে প্রথম যে সৃজনশীল প্রশ্ন এবং হচ্ছে দ্বিতীয় যে সৃজনশীল প্রশ্ন, দুইটা দেখাবো। প্রত্যেকটা প্রশ্নের উত্তরে কিন্তু অলরেডি তুমি করে ফেলছো, তুমি বুঝবে এত সহজ কেমনে হয়। দেখো প্রথম অধ্যায়ের, তাহলে আমরা এই বিষয়টা একটু দেখি। আমাকে কি বলছে, প্রথমে বলছে কি, সূচি হতে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। একটি উৎপাদন সম্ভাবনা রেখা যেহেতু তোমাকে প্রথমে অঙ্কন করতে বলছে, তোমাকে তোমার প্রথম কাজ হচ্ছে শুরুতে মনে করো তুমি প্রথমে লিখবে কি, আমি হচ্ছে প্রথমে একদম বলে দিচ্ছি, 1 নং প্রশ্নের উত্তর। ঠিক আছে, 1 নং প্রশ্নের উত্তর, এই লেখাটা লিখবা হচ্ছে তোমার লাল কলম এবং হচ্ছে কালা কলম ছাড়া, লাল কলম ছাড়া, বিশেষ করে পরীক্ষার খাতায় হচ্ছে তোমার লাল কলম ইউজ করা যায় না। কালো এবং হচ্ছে আরো যে অন্যান্য যা যা কালার আছে সবই ইউজ করতে পারবা। ওখান থেকে যে কোনো একটা কালার দিয়ে, কালো কলম দিয়ে তুমি তো পুরো খাতায় লিখবা। সো তুমি অন্য একটা ভিন্ন একটা রং কালার দিয়ে এই 1 নাম্বার প্রশ্নের উত্তরটা লিখবা পরীক্ষার খাতায়। তারপর এভাবে হচ্ছে একটা টান দিবা। আবার দেখো মেয়েদের মতো এভাবে করে এই যে রংধনু সাজায় না, এভাবে 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 এগুলো করে না। ঠিক আছে, আবার অনেকে তো ওখানে খাস কাটা করে করে ফুল এঁকে দেয় একেবারে, এগুলো করা যাবে না, তোমার সময় নষ্ট হবে। ফলে কি করবা, জাস্ট একটা এই যে এভাবে হচ্ছে টান দিয়ে দিবা, একদম প্রশ্নের উত্তর শেষ।
এরপরে কি করবা, তুমি মনে করো এখানে ক এর উত্তর লিখতেছো, ক দিবা এভাবে, এরপর হচ্ছে দুইটা টান দিবা, শেষ, তোমার ক এর উত্তর শেষ। এরপরে খ লিখবা, খ দিয়ে টান দিয়ে শেষ, লেখা শেষ। এভাবেই তোমার হচ্ছে প্রশ্নের উত্তরগুলো লিখবা। আমি এখন কোনটার প্রশ্নের উত্তর করব, গ নাম্বার প্রশ্নের উত্তর। তাহলে আমি গ এভাবে দিলাম, এটাও হচ্ছে ভিন্ন কালারের কলম দিয়ে লিখবা। এরপরে এখানে এসে হচ্ছে পয়েন্ট করবা, যে কোনোভাবে পয়েন্টগুলো লিখবা। পয়েন্ট এখানে প্রথম পয়েন্টে তোমার লিখতে হবে কি, আমাকে প্রশ্নে জানতে চাইছে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে বলছে, তোমাকে প্রথমে লিখতে হবে উৎপাদন সম্ভাবনা রেখা কি জিনিস। প্রথমেই তোমার হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা কি জিনিস সে বিষয়ে তুমি হচ্ছে একটু হচ্ছে আলোচনা করবে বা হচ্ছে কাকে বলে এটা দিয়ে দিবা। এরপরে লিখবা উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা কি করা হলো, অঙ্কন করা হলো। তাহলে আমরা উৎপাদন সম্ভাবনা রেখাটা একটু অঙ্কন করে ফেলি। দেখো এই পাশে আমি একটু অঙ্কন করে দিচ্ছি। আমরা লম্ব অক্ষ এবং হচ্ছে ভূমি অক্ষ নিব, ঠিক আছে। এক্ষেত্রে আমরা মনে করো ভূমি অক্ষ যেটিতে আছে সেটিতে আমরা সবসময় হচ্ছে এক্স দিই। এখানে হচ্ছে দুইটা দ্রব্য দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এক্স দ্রব্য আর একটা হচ্ছে ওয়াই দ্রব্য। আমরা কি জানি উৎপাদন সম্ভাবনা রেখা দুটি দ্রব্যের সম্ভাব্য উৎপাদনের সংমিশ্রণ কি করবে, নির্দেশ করবে সর্বোচ্চ উৎপাদনে। এখন যেহেতু দুইটা দ্রব্য, তার মানে একটা হচ্ছে এক্স দ্রব্য আর একটা হচ্ছে ওয়াই দ্রব্য, তাহলে ওয়াই দ্রব্য লম্ব অক্ষে এবং হচ্ছে এক্স দ্রব্য এই ভূমি অক্ষে ধরলাম, এটা হচ্ছে 0। এখন এখানে দেখো তো তোমার অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছ, 0, 20, 30, 40, 50, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু সেম, দেখো 0, 20, 30, 40, 50। তাহলে আমার এই 20 থেকে ধরি কেমন, 20, তারপর হচ্ছে এই জায়গায় 30, একটু হচ্ছে 40 এবং হচ্ছে এই জায়গায় 50। ঠিক সেম ভাবে একটু হচ্ছে দূরত্ব নিয়ে, এটা 20, এটা হচ্ছে 30, এরপরে এই জায়গায় মনে করো 40, এই জায়গায় 50, ঠিক আছে। এই জায়গায় তুমি চাইলে হচ্ছে 10 থেকে ধরতে পারো, ঠিক আছে। এই জায়গায় মনে করো আমি 10 থেকে ধরলাম, 10, 20, 30, 40, 50 যেমন ইচ্ছা দাও। প্রথমটা কি বলছে, আমাকে বলছে যখন হচ্ছে এক্স দ্রব্যের উৎপাদন কি শূন্য, এক্স দ্রব্যের উৎপাদন যখন কি শূন্য, এক্স দ্রব্যের উৎপাদন যখন হচ্ছে শূন্য, এক্স দ্রব্য কোথায়, এই যে নিচে শূন্য, তখন হচ্ছে ওয়াই দ্রব্যের উৎপাদন কত, 50 একক। 50 একক, মনে করো এটা হচ্ছে এ বিন্দু, একটা বিন্দু পাইছি। এরপরে এক্স দ্রব্য যখন হচ্ছে উৎপাদনের পরিমাণ 20 একক, এক্স দ্রব্য 20 একক, ওয়াই দ্রব্য 40, ওয়াই দ্রব্য কত একক, 40 একক, ওয়াই দ্রব্য 40, এক্স দ্রব্য হচ্ছে 20, ঠিক আছে। 20 একক, 20 একক, আমার একটু হচ্ছে এলোমেলো হচ্ছে, এগুলো একটু তোমরা মাইন্ড করবা। এরপরে দেখো এক্স দ্রব্য যখন হচ্ছে 30 একক, তখন হচ্ছে ওয়াই দ্রব্য 30 একক, ওয়াই দ্রব্য 30 একক, এক্স দ্রব্য আমার কত, 30 একক, 30 একক, 30 একক। এরপরে দেখো এক্স দ্রব্য যখন হচ্ছে 40 একক, ওয়াই দ্রব্য তখন হচ্ছে 20 একক আমার। এক্স দ্রব্য যখন হচ্ছে 40 একক, ওয়াই দ্রব্য তখন হচ্ছে আমার 20 একক, 40, 20, ঠিক আছে। এরপরে যখন হচ্ছে এক্স দ্রব্যের উৎপাদনের পরিমাণ যখন হচ্ছে সর্বোচ্চ, তথা হচ্ছে 50 একক, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন কত, শূন্য। সেটা কি, সেটা হচ্ছে আমার উৎপাদন সম্ভাবনা রেখার কারসাজি। কেন এটা হওয়ার, মানে এই বিন্দুটা মনে করে বি দিলাম, আর এটা হচ্ছে সি, এটা ডি, আর এটা হচ্ছে ই। কারণ আমার যে সম্পদ আছে, আমি চাইলে একটা জমিতে একসাথে সর্বোচ্চ দুটা দ্রব্যের উৎপাদন পাবো না। যে কোনো একটা যদি আমি যদি পুরো সবচেয়ে বেশি উৎপাদন পাইতে চাই, তাহলে আমার আরেকটা হচ্ছে পুরোটা ছেড়ে দিতে হবে। ফলে আমি যদি এক্স দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন তথা যদি 50, মনে করো ধান চাষাবাদ যদি আমি যদি পেতে চাই, তাহলে আমার এই পাটের উৎপাদন করতে হবে 0 একক। এটাই দেখাই দিল। তাহলে আমরা এই বিন্দুগুলো একটু যোগ করে দিই, এ বি সি ডি ই। দেখছো এই যে রেখাটা, সেটাই হচ্ছে মূলত পিপিসি, পিপিসি। তুমি লিখতে পারবা, তুমি এখন হচ্ছে লিখবা পরীক্ষার খাতায় কি লিখবা, এক্স দ্রব্যের চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং হচ্ছে লম্বকে ওয়াই দ্রব্যের পরিমাণ ধরলাম। এক্স দ্রব্যের পরিমাণ যখন এত একক, ওয়াই দ্রব্যের পরিমাণ তখন 50 একক, যা হচ্ছে এ বিন্দু দ্বারা নির্দেশিত। এভাবে লিখে লিখে গিয়ে শেষে গিয়ে লিখবা এ বি সি ডি ই, এই বিন্দুগুলো যোগ করে আমি হচ্ছে একটা উৎপাদন সম্ভাবনা রেখা বা হচ্ছে পিপিসি রেখা পাই। এতটুকুতে তোমার গ এর উত্তর শেষ, গ এর উত্তর শেষ, গ এর কারসাজি এক্ষেত্রে শেষ। এখন আমরা তাহলে গ এর উত্তর গেল। এরপরে আমার এখন উত্তর আসবে আরেকটা প্রশ্নে, সেটা কি, গ এর উত্তর তাহলে এক্ষেত্রে শেষ। আমি কিন্তু গ এর উত্তর পুরোটা করে দিলাম। আজান দিচ্ছে, একটু হচ্ছে তোমরা আজান নাই জবাবটা আমি দিয়ে দিই, তোমরা শোনো।
ওকে, ঠিক আছে, তাহলে আমাদের আজান শেষ হয়েছে। এখন দেখো আমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর। ঘ নাম্বার, এক্স দ্রব্য এবং হচ্ছে ওয়াই দ্রব্য একই সাথে 40 একক করে উৎপাদন সম্ভব নয়। বলে দিছে আমাকে প্রশ্নের উত্তর, উত্তরটাই এখানে বলে দিছে, তাহলে আমাকে ব্যাখ্যা করতে বলছে। আমার ব্যাখ্যা করতে গেলে কি লাগবে? ঠিক সেম এই চিত্রটা লাগবে। ঘ নাম্বার প্রশ্নে গিয়েও আমাকে ঠিক সেম উৎপাদন সম্ভাবনা রেখাটা প্রথমে আঁকবা, আঁকার পরে বলবা এক্ষেত্রে কি বলছে আমাকে, এক্স দ্রব্য 40 একক। দেখো আরেকটা কালার নিছি, এক্স দ্রব্য যখন হচ্ছে 40 একক, ঠিক আছে, এক্স দ্রব্য যখন হচ্ছে 40 একক, তখন আমরা ওয়াই দ্রব্য কত একক দেখছি? 20 একক। 20 একক। তাহলে আমাদের এক্স দ্রব্য যখন হচ্ছে 40 একক, এক্স দ্রব্য যখন হচ্ছে 40 একক, তখন হচ্ছে ওয়াই দ্রব্য ছিল 20 একক, এতটুকুতে, যেটা হচ্ছে ডি বিন্দু উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে পড়ছে। এখন এক্স দ্রব্য যখন হচ্ছে 20 একক 40 একক, তখন যদি আমি যদি ওয়াই দ্রব্য যদি সমপরিমাণ অর্থাৎ এক্স দ্রব্যের মতো 40 একক যদি হচ্ছে উৎপাদন করতে চাই, কত একক বলছি ভাইয়া? 40 একক উৎপাদন করতে চাই, তাহলে আমার উৎপাদন মূলত সম্ভব কিনা, আমার যে জায়গা জমি আছে তার মধ্যে উৎপাদন সম্ভব কিনা, সেটা একটু হচ্ছে আমরা আরেকটু দেখি। দেখো এক্স দ্রব্য যখন হচ্ছে 40 একক, তখন ওয়াই দ্রব্য কত একক বলতেছে? 40 একক। 40 একক, এই যে দেখো 40 একক, আচ্ছা একটু বেশি হয়ে গেছে, 40 একক, ঠিক আছে। এই যে এই জায়গায় হচ্ছে আমার একটা হচ্ছে বিন্দু পাচ্ছি, এটা মনে করো এফ বিন্দু দিলাম। কি বিন্দু? এফ বিন্দু। এফ বিন্দু। এখন বলো, আমাকে বলবা তোমরা এক্ষেত্রে আমার উৎপাদন মূলত সম্ভব কিনা, উৎপাদন সম্ভব কিনা? আমার সম্ভবই না। কেননা এই যে দেখো আমার সম্পদ আছে হচ্ছে এই যে এই জায়গাটুকু পর্যন্ত, আমি যদি চাই এই জায়গায় গিয়ে আমি উৎপাদন করব, আমার বিটা আছে হচ্ছে এতটুক, আমি যদি চাই এই জায়গায় গিয়ে আমি কি করব? উৎপাদন করব, তাহলে কি আমি পারবো? আমার একদম মানুষ মেরে হচ্ছে হাত পা হচ্ছে ভেঙে দিবে যার জমি সে। সুতরাং আমি এক্ষেত্রে চাইলেই কি করতে পারবো না? উৎপাদন করতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে আমার জায়গা জমি এতটুক পর্যন্ত সীমিত। ফলে কি হচ্ছে, আমি এক্ষেত্রে গিয়ে উৎপাদন করতে পারবে না। এই বিন্দুটা আমার কোন ধরনের বিন্দু বলছিলাম? অর্জনযোগ্য। 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 মনে থাকবে ভাইয়া, এটা হচ্ছে আমার অর্জনযোগ্য বিন্দু। এই অর্জনযোগ্য বিন্দুতে আমার উৎপাদন সম্ভব নয়। ফলে এই কারণে এক্স দ্রব্য এবং হচ্ছে ওয়াই দ্রব্য একই সাথে আমি 40 একক চাইলে উৎপাদন করতে পারবো না। পারবো না, এটাই হচ্ছে আমার অ্যাবসলিউটলি উত্তর। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে তোমার আঁকতে হবে, একে হচ্ছে একটু ব্যাখ্যা করে দিবা। এক্স দ্রব্য যখন হচ্ছে 40 একক, ওয়াই দ্রব্য যদি আমি যদি 40 একক উৎপাদন করতে চাই, তখন আমার উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে একটা হচ্ছে বিন্দু পাই, যেটা হচ্ছে এফ বিন্দু। আমরা জানি উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে যে হচ্ছে বিন্দুগুলো থাকে সেগুলো হচ্ছে অর্জনযোগ্য বিন্দু। ফলে এই এফ বিন্দুটা অর্জনযোগ্য অঞ্চল হওয়ায় আমরা নির্দ্বিধায় বলতে পারি কি, এই এক্স দ্রব্য যখন হচ্ছে 40 একক, ওয়াই দ্রব্য যখন 40 একক উৎপাদন করা মোটেও সম্ভব না। এই কথাটা বলে দিবা, শেষ। তাহলে আমার এই প্রশ্নটার উত্তর হয়ে গেল। বুঝছো কিনা? বুঝছো কিনা? তোমরা বুঝছো কিনা বলো এখানে? তাহলে আমার এই প্রশ্নটার উত্তর শেষ। এবার আসি, এবার আরেকটা প্রশ্নের উত্তরের দিকে যাই, কেমন? উত্তর শেষ হয়েছে, বুঝতে পারছো সবাই? এর চেয়ে সহজ ভাষায় আর হয়তো কেউ বোঝাবে কিনা আমি জানি না। ঠিক আছে, এটা এই প্রশ্নটা কিন্তু তুমি যে বোর্ডেরই হো না কেন, তোমার পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা 1000%। যারা টেস্ট পরীক্ষা দিচ্ছে, প্রথম টেস্ট পেপার যেখানে টেস্ট পরীক্ষা যেখানে হয়েছে, ইনশাল্লাহ সবখানে কিন্তু এরকম একটা প্রশ্ন তোমরা পেয়ে গেছো। এবার আসি, এসপি আশরাফুল ইসলাম, বুঝছেন না ভাই? কি না ভাই? তুমি কি বুঝছো না বুঝো নাই? এটা বলছি। না বুঝার মতো করে আমি পড়াই না, আমি যা পড়াই তাই সবাই বুঝার মতো করে পড়াই, একদম সহজ ভাষায় একদম শুরু থেকেই পড়াই দিই, যেন হচ্ছে সবাই বুঝে, টাইম যতক্ষণ লাগুক। এরপর দেখো, ভ্রমণ পিপাসু এক ব্যক্তি এমন একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে কি করেছিলেন? বর্ণনা দিয়েছিলেন, যে দেশের প্রতিটি অর্থনৈতিক কর্মকাণ্ড সরকার কর্তৃক কি হয়? নিয়ন্ত্রিত হয়। সরকার কর্তৃক কি হয় ভাইয়া? নিয়ন্ত্রিত হয়। দেখো প্রথমে, ভ্রমণ পিপাসু এক ব্যক্তি এমন একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে বর্ণনা দেন যে দেশের প্রতিটি অর্থনৈতিক কর্মকাণ্ড সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয় প্রতিটি অর্থ ব্যবস্থা, সেটা কি? সমাজতান্ত্রিক। সরকার, সমাজতান্ত্রিক, 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 বা আমরা লিখতে পারি কি সমাজতান্ত্রিক বা কোন ধরনের অর্থ ব্যবস্থা? নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা।
একটা গেল ভ্রমণ পিপাসু ওই ব্যক্তি যে দেশের কথা বর্ণনা করলো। এখন আরেকটা তো অবশ্যই থাকবে, তিনি বলতেছে তাছাড়া উৎপাদন এবং বন্টন বুক বিনিময় সবকিছু কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হয়। এটা ঠিক আছে, কেন্দ্রীয় পরিচালনা, কিন্তু কিন্তু দেখো তার নিজ দেশে, সে যে দেশে বসবাস করে ওই ভ্রমণ পিপাসু ব্যক্তি, তার নিজ দেশে সরকার নয় বেসরকারি উদ্যোগেও বেশিরভাগ অর্থনৈতিক কর্মকাণ্ড কিভাবে পরিচালিত হয়। শুধু সরকার নয়, পাশাপাশি বেসরকারি মালিকানাও সেক্ষেত্রে স্বীকৃত। সরকারি বেসরকারি উভয় মালিকানা বিদ্যমান কোন অর্থ ব্যবস্থায়? মিশ্র মিশ্র অর্থ ব্যবস্থায় সরকারি বেসরকারি দুইটি অর্থ ব্যবস্থায় আমরা দেখতে পাই। সুতরাং এই সরকারি এবং বেসরকারি অর্থ ব্যবস্থা, যে অর্থ ব্যবস্থা আমরা দেখতে পাবো, তাকে আমরা বলবো কোন ধরনের অর্থ ব্যবস্থা? মিশ্র অর্থ ব্যবস্থা। ফলে এই অর্থ ব্যবস্থার কোন ধরনের অর্থ ব্যবস্থা হচ্ছে? মিশ্র অর্থ ব্যবস্থা। মিশ্র অর্থ ব্যবস্থা। মিশ্র অর্থ ব্যবস্থা কারটা? এই যে ভ্রমণ পিপাসু ব্যক্তি যে দেশে বসবাস করে তার। আমাকে প্রথমে বলছে উদ্দীপকের তত্ত্বের আলোকে উক্ত ব্যক্তির নিজ দেশ, উক্ত ব্যক্তিকে, এই যে ভ্রমণ পিপাসু যে ব্যক্তিটার কথা বলা হচ্ছে সে। দেখো এই উদ্দীপকটা তোমাকে আগে প্রথমে বুঝতে হবে, উদ্দীপকে ভ্রমণ পিপাসু ব্যক্তিটি প্রথমে যেই এই দেশের কথা বর্ণনা করছে সেটা কিন্তু তার নিজের দেশ না, পরে তার নিজের দেশের কথা সে কি করছে? বর্ণনা করছে। এখন তোমাকে প্রশ্ন করছে কোনটা? ভ্রমণ পিপাসু ব্যক্তির নিজের দেশের কথা। তার মানে তার নিজের দেশ কোনটা? যে দেশে সরকারি বেসরকারি মালিকানা বিদ্যমান, যেটা বাংলাদেশের মতো মিশ্র অর্থ ব্যবস্থা। সেটা কোন ধরনের অর্থ ব্যবস্থা? মিশ্র অর্থ ব্যবস্থা। এখন আসি, তোমাকে প্রশ্ন করছি কি মিশ্র অর্থ ব্যবস্থার তিনটি বৈশিষ্ট্য লেখো। তুমি প্রথমে লিখবা উদ্দীপকে এই কার দেশে? ভ্রমণ পিপাসু ব্যক্তির দেশে শুধু সরকার নয় বেসরকারি উদ্যোগও বেশিরভাগ অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ায় আমরা সেটিকে কি ধরনের অর্থ ব্যবস্থা বলবো? মিশ্র অর্থ ব্যবস্থা বলবো। এবার যাওয়া তোমার মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যের ক্ষেত্রে লিখবা, পয়েন্ট করে লিখবা মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। মনে করো লিখবা কি মিশ্র অর্থ ব্যবস্থার কি বৈশিষ্ট্য? মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য দিয়ে এই যে এখানে কয়টি অর্থ ব্যবস্থা তোমাকে বৈশিষ্ট্য লিখতে বলছে? একটা, দুইটা, তিনটা। তাহলে তুমি প্রথমে লিখে এই মিশ্র অর্থ ব্যবস্থার ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি মালিকানা বিদ্যমান। বেসরকারি মালিকানা বিদ্যমান, এই প্রশ্নটা লিখে তুমি আন্ডারলাইন করবা, ঠিক আছে? সরকারি এবং বেসরকারি মালিকানা বিদ্যমান দিয়ে এখন তুমি এই প্রশ্নটা, এই যে যেটা হেডলাইন বা শিরোনাম বা পয়েন্ট আউট করছে, এটা নিয়ে দুই এক লাইন তোমার ব্যাখ্যা লিখবা। বলবা যে মিশ্র অর্থ ব্যবস্থার মধ্যে আমরা সরকারি এই যে মালিকানা যেমন দেখতে পাই, পাশাপাশি বেসরকারি মালিকানাও আমরা দেখতে পাই, ঠিক আছে? এই কথাটা লিখবা। এরপরে 2 নাম্বার লিখবা কি মিশ্র অর্থ ব্যবস্থার ক্ষেত্রে আমাদের কি রয়েছে? এই যে রাষ্ট্রীয় মালিকানার পাশাপাশি ব্যক্তিগত মালিকানাও বিদ্যমান, রাষ্ট্রীয় মালিকানার পাশাপাশি ব্যক্তিগত মালিকানাও বিদ্যমান। তবে এক্ষেত্রে আরেকটা বিষয় লিখবা, মুদ্রাস্ফীতি দেখা যায় না, মুদ্রাস্ফীতি দেখা যায় না মিশ্র অর্থ ব্যবস্থার মধ্যে। মুদ্রাস্ফীতি বিদ্যমান, মুদ্রাস্ফীতি বিদ্যমান, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে মুদ্রাস্ফীতি দেখা যায় না, কিন্তু এই যে মিশ্র অর্থ ব্যবস্থার মধ্যে আমরা কি দেখতে পাই? মুদ্রাস্ফীতি দেখতে পাই, তার মানে মুদ্রাস্ফীতি বিদ্যমান। এরপরে এই প্রশ্নটার ব্রেক লাইন ব্যাখ্যা লিখতে পারো। এরপরে তুমি লিখতে পারো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এক্ষেত্রে কি হয়? তোমার স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে এই যে চাহিদা যোগানের মাধ্যমে যে দাম নির্ধারিতটা হয়, ঠিক সেম ভাবে এই যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এক্ষেত্রে বিদ্যমান, ঠিক আছে? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এটি সম্পর্কে তুমি 2-1 লাইন ব্যাখ্যা করবা। এভাবে তিনটা বৈশিষ্ট্য লিখে তুমি ব্যাখ্যা করে দিবা, আরামসে তোমাকে 3 নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে? প্রথমে কি লিখবা? তোমাকে মিশ্র অর্থ ব্যবস্থা কি জিনিস সেটা বুঝিয়ে দিতে হবে এবং উদ্দীপকের ভাষ্যটা বর্ণনা করবে। এরপরে যাবা মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য লিখতে। লেখা শেষ, তোমার গ এর উত্তর শেষ। এরপরে ঘ এর ক্ষেত্রে তুমি যখন ঘ এর উত্তর করতে যাবা, ঘ নাম্বার প্রশ্নের যখন উত্তর করতে যাবা, তখন তোমাকে খেয়াল রাখতে হবে কি বলছে এখানে। দেখো উদ্দীপকে উল্লেখিত দুটি দেশের অর্থ ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ করো। তুলনামূলক বিশ্লেষণ বলছে না? দেখো তুমি ঠিক সেম ভাবে এখানে এই পয়েন্ট দিবা মিশ্র এবং সমাজতান্ত্রিক এবং মিশ্র অর্থ ব্যবস্থা পার্থক্য বা তুমি দিবা তুলনামূলক আলোচনা। মিশ্র এবং নিম্নে সমাজতান্ত্রিক এবং মিশ্র অর্থ ব্যবস্থা তুলনামূলক আলোচনা করা হলো, তুলনামূলক আলোচনা করা হলো, বৈশিষ্ট্যটা বাদ দিয়ে তুলনামূলক আলোচনা করা হলো। এখানে লিখবা, আমি লিখে দিচ্ছি সমাজতান্ত্রিক
সমাজতান্ত্রিক এবং হচ্ছে মিশ্র অর্থব্যবস্থার তুলনামূলক আলোচনা। তুলনামূলক আলোচনা, ঠিক আছে। এটা দিয়ে তুমি 1 নম্বরে গিয়ে লিখবা সরকারি এবং হচ্ছে বেসরকারি মালিকানা বিদ্যমান, সেটা কোন অর্থব্যবস্থায়? মিশ্র অর্থব্যবস্থায়। কিন্তু এক্ষেত্রে গিয়ে এই জায়গায় লিখবা কিন্তু তোমার সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় শুধুমাত্র এই যে সরকারি যে মালিকানা সেটা বিদ্যমান বা রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান। এক্ষেত্রে তুমি হচ্ছে চাইলে বেসরকারি মালিকানা অ্যাড করতে পারবে না, সেটা কোন জায়গায়? সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়। ওই কিন্তু দিয়ে এটা লিখে দিলাম। এর পাশাপাশি হচ্ছে আমরা কি জানি, এই মিশ্র অর্থব্যবস্থার ক্ষেত্রে মুদ্রাস্ফীতি বিদ্যমান, কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে আমরা কিন্তু মুদ্রাস্ফীতি দেখতে পাই না, এই বিষয়টা লিখবা। এরপর হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এই বিষয়টা লিখতে পারো। এর পাশাপাশি সব শেষে গিয়ে হচ্ছে তোমরা লিখবা এই যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় আমরা হচ্ছে সম্পদের যে হচ্ছে সুষম বন্টন দেখতে পাই, কিন্তু মিশ্র অর্থব্যবস্থার মধ্যে আমরা সম্পদের সুষম বন্টন দেখতে পাই না, ইত্যাদি বিষয়গুলো নিয়ে তুমি যদি আলোচনা করে দাও হয়ে যাবে তোমার উত্তর। এখানে তোমাকে ছাড়ের মধ্যে ছাড় দিয়ে দিবে, কিন্তু তোমাকে পয়েন্ট পয়েন্ট করে লিখতে হবে। 1 নাম্বার 2 নাম্বার, তুমি যত বেশি পয়েন্ট অ্যাড করতে পারবে তত বেশি তোমার অ্যান্সারটা সুন্দর হবে এবং হচ্ছে তোমাকে স্যার তত বেশি নাম্বার দিবে। এই যে গাইডে সাজিয়ে দেওয়ার মতো তোমাকে হচ্ছে হযবরলভাবে একসাথে সবগুলো মিশ্রণ করে আবার উত্তর লিখলে স্যার তোমাকে ভালো নাম্বার নাও দিতে পারে। তুমি যদি পয়েন্ট আউট করে লিখো তাহলে তোমাকে ইজিলি নাম্বার দিবে, ঠিক আছে। ওকে, মাত্র আসছি। তাহলে আমি তোমাদেরকে প্রথম অধ্যায়ের যে হচ্ছে সৃজনশীল প্রশ্নের আলোচনা সেই অংশটুকু শেষ করে দিলাম, ঠিক আছে। এখন যাব আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের আলোচনায়, ঠিক আছে। আমরা কে কে আসো বলো, আমি একটু পানি খেয়ে নিই। পেড বেসিক কিন্তু আজকে FRB 4.0 কোর্স আছে, ওটাতে ইনশাল্লাহ আজকে হচ্ছে আমার তোমাদের যারা হচ্ছে ভর্তি হয়েছে তোমাদের সাথে তো ক্লাস হবে একদম হচ্ছে শুরু থেকে অর্থাৎ হচ্ছে প্রথম অধ্যায়ে যে অংশটা শেষ করছি এই 7টার দিকে হচ্ছে এই অধ্যায় থেকে আমি হচ্ছে ক্লাসটা শুরু করব। সো তোমরা যারা হচ্ছে ক্লাসে আসো এখনো পর্যন্ত অর্থনীতির তোমরা কিছুই জানো না বা হচ্ছে বুঝো না এবং হচ্ছে টেস্ট পরীক্ষা দিয়েছো খুবই খারাপ হয়েছে, তোমাদের জন্য এটাই হচ্ছে শেষ চান্স। তোমরা চাইলে দ্রুত ভর্তি হয়ে যেতে পারো এবং হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের সাথে শেষ করতে পারো, ঠিক আছে। প্রত্যেকটা বিষয়ে ইনশাল্লাহ চুল ছাড়া বিশ্লেষণ হবে এবং এতটুকু বলতে পারি যেভাবে পড়াবো সেভাবে যদি পড়ো তাহলে তুমি প্রত্যেকটা প্রশ্নের ইনশাল্লাহ ইজিলি উত্তর করতে পারবা তোমার পরীক্ষায়। তোমাকে ব্যর্থ হয়ে ফিরে আসতে হবে না, ইনশাল্লাহ সর্বোচ্চ মার্কস নিশ্চিত করতে পারবা। তবে কথাগুলো শুনতে হবে, ঠিক মতো পড়তে হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্ট কমে গেছে তাই না? কত আছে? 13 জন দেখাচ্ছে এখানে। আমার এটা দেখাই যাচ্ছে না, বুঝতেছি না। আচ্ছা দেখো, তাহলে তোমরা যারা যারা আসো তোমাদের আবার স্বাগত জানিয়ে আমি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ক্লাসে যাচ্ছি বা হচ্ছে আগাচ্ছি। প্রথমে আসি হচ্ছে আমি দ্বিতীয় অধ্যায়ের আলোচনায়। এই যে দেখো MCQ গুলো খুবই ইম্পর্টেন্ট, কেননা বিগত সালে আসে এই প্রশ্ন, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্ব দিয়ে দেখবা। প্রথমে আসি সেটা কি নিয়ে, দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে? একটা দ্রব্যের যে হচ্ছে অভাব পূরণের ক্ষমতা তাকে আমরা কি বলে থাকি? এটা কি উৎপাদন নাকি সম্পদ নাকি উপযোগ নাকি বুক? আমি কিন্তু অ্যান্সার গুলোই বলে যাবো। দ্রব্যের অভাব পূরণের যে হচ্ছে ক্ষমতা তাকে আমরা কি বলে থাকি? উপযোগ বলে থাকি। কি বলে থাকি ভাইয়া? উপযোগ বলে থাকে, উপযোগ বলে থাকে। একটু হচ্ছে ব্যাখ্যা করে দিই, দেখো উপযোগ নিঃশেষ করাকে কি বলা হয়? বুক বলা হয়। তুমি যখন একটি দ্রব্য বুক করার পরে যখন হচ্ছে সেটা যখন বুক করে ফেলবা তখন সেটাই হচ্ছে তোমার কি হয়ে যাবে? এই যে উপযোগ নিঃশেষ করাকে কি বলা হচ্ছে? বুক। এরপর দেখো প্রকৃতি প্রদত্ত দ্রব্যের আকৃতি পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি হচ্ছে মূলত উৎপাদন। এই যে উৎপাদন সেটা কিরকম? যেটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ আছে সেটাকে হচ্ছে আমি বিভিন্ন আকৃতির দিক থেকে যদি পরিবর্তন করি তখন নতুন যদি উপযোগ সৃষ্টি হয় তখন সেটাকে আমরা কি বলি? উৎপাদন বলি। এরপরে দেখো সংখ্যাগত উপযোগের ধারণা প্রদান কে করেছেন? এই সংখ্যাগত যে হচ্ছে উপযোগ, আমরা হচ্ছে দুই ধরনের উপযোগ দেখতে পাই। একটা হচ্ছে সংখ্যাগত উপযোগ। এই যে উপযোগকে আমরা হচ্ছে কয়ভাবে পরিমাপ করতে পারি? দুই ভাবে। এটা বিস্তারিত আলোচনায় যাচ্ছি। দেখো এই যে উপযোগকে আমরা কয়ভাবে পরিমাপ করতে পারি? দুই ভাবে। একটা হচ্ছে সংখ্যাগত উপযোগ আর একটা হচ্ছে পর্যায়গত উপযোগ। সংখ্যাগত উপযোগ কোনগুলা? এই যে আমি মনে করো কোনো
দ্রব্য বুক করলাম, দ্রব্য বুকের পরে আমি মনে করো একটাতে 100% আমি এখান থেকে কি পাইলাম, উপযোগ পাইলাম, এরকম বললাম। ঠিক আছে, 1 2 3 4 5 6 এরকম যদি আমি যদি সংখ্যার মাধ্যমে যদি প্রকাশ করি উপযোগকে, তখন সেটা হয় সংখ্যাগত উপযোগ। আবার আরেকটা আছে কি, পর্যায়গত উপযোগ। পর্যায়গত উপযোগ কিরকম, ওই যে আমাদের ক্লাসে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এরকম হয় না, এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা হচ্ছে ফোর্থ, এরকম যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, আমি এই দ্রব্য বুক করার পর প্রথম এত উপযোগ পেলাম, দ্বিতীয়, তারপর তৃতীয়, র্যাঙ্কিং করি না আমরা, সেটাকে বলা হচ্ছে মূলত পর্যায়গত উপযোগ। ঠিক আছে, প্রথম এখানে লিখবা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তারপর হচ্ছে চতুর্থ লিখতে পারো, ইত্যাদি হচ্ছে মূলত আমার কোন ধরনের উপযোগ, এই যে পর্যায়গত উপযোগ, পর্যায়গত উপযোগ। এরপরে যাচ্ছি, দেখো তাহলে আমার 1 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 2 নম্বর প্রশ্নে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন বলতেছে, একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের, বুঝতে হবে কিন্তু প্রশ্নটা, একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের অতিরিক্ত 1 একক বুক করার পরে, তুমি অতিরিক্ত 1 একক বুক করবা, ফলে মোট উপযোগের কি হবে, পরিবর্তন হবে। মোট উপযোগের কি হবে, পরিবর্তন হবে। এই যে মোট উপযোগের যে পরিবর্তনটা হবে সেটাকে আমরা কি বলি, সেটাকে পর্যায়ক্রমিক উপযোগ, নাকি হচ্ছে মোট উপযোগ, নাকি হচ্ছে প্রান্তিক উপযোগ, নাকি হচ্ছে গড় উপযোগ, কোনটা? জটপট বলো। একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের অতিরিক্ত 1 একক বুক করার ফলে, অতিরিক্ত তুমি কোনো দ্রব্যের 1 একক বুক করবা, মনে করো আমি একটা কি খাইলাম, লিচু খাইলাম। ঠিক আছে, প্রথম একটি লিচু, এখানে লিখলাম লিচুর পরিমাণ, ঠিক আছে, বা হচ্ছে কোয়ান্টিটি আর কি। একটা লিচু যখন খাইছি তখন আমার হচ্ছে উপযোগ ছিল, এটা হচ্ছে mu1 বলি আর কি। তো যখন আমার উপযোগ ছিল, এটা টোটাল ইউটিলিটি লিখে দিই একেবারে টিইউ, ঠিক আছে, 10 একক। চব্বিশ একক, ঠিক আছে। এরকম আমরা হচ্ছে এই যে দ্রব্যগুলো বুক করার পরে তারপর হচ্ছে টোটাল ইউটিলিটি এরকম হচ্ছে পাইছি, টোটাল ইউটিলিটি পাইছি। টোটাল ইউটিলিটি একটাতে হচ্ছে 10, আরেকটাতে 2টা বুক করার পর 18 একক, 3টা বুক করার পরে কত পাইছি, 24 একক। 3টা বুক করার পরে আমার মোট উপযোগ, এটা কিন্তু আমি মোটে হিসাব করছি। এখন আমাকে প্রশ্ন করছি কি, কোনো দ্রব্যের অতিরিক্ত 1 একক বুক করার ফলে মোট উপযোগের যে পরিবর্তন, এই যে দেখো মোট উপযোগ 10 থেকে কত হয়েছে, 18 হয়েছে না, এই যে এখানে একটা পরিবর্তন হয়েছে না, এখানে 8, আর এখানে কত দেখতে পাচ্ছ, 18 থেকে 24, এখানে দেখতে পাচ্ছ হচ্ছে 6, একটা পরিবর্তন হয়েছে না, প্রথমটা 10, এরপর 8, এরপর হচ্ছে 6। এই যে ধরনের যে হচ্ছে পরিবর্তনটা হচ্ছে, সেটাকে কি বলতেছে, সেটাকে বলা হচ্ছে মূলত আমার প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ। এই প্রান্তিক উপযোগের কিন্তু একটা কিন্তু সূত্র আছে, ঠিক আছে। মোট উপযোগ কিন্তু আমরা প্রান্তিক উপযোগগুলো যোগ করে মোট উপযোগ পাই, প্রান্তিক উপযোগগুলো যোগ করে কি পাই, মোট উপযোগ পাই। আমরা যদি টোটাল ইউটিলিটি যদি সূত্র লিখি তাহলে হয় mu1 mu2, এটা হচ্ছে যোগ হবে mu2 প্লাস mu3 ডট ডট ডট, ঠিক আছে, সেটা হচ্ছে টোটাল ইউটিলিটি। আবার এই যে মোট উপযোগের যে হচ্ছে পরিবর্তনটা হচ্ছে, সেটাকে আমরা কি বলে থাকি, প্রান্তিক উপযোগ। এই প্রান্তিক উপযোগের কিন্তু সূত্র আছে, সেটা কিরকম দেখো। প্রান্তিক উপযোগের ইংরেজি প্রতিশব্দ কি, মার্জিনাল ইউটিলিটি। সুতরাং আমরা যদি mu দ্বারা যদি লিখি